এইচএসসি 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সরলরেখার 8 নাম্বার লেকচারে। ক্লাসটা আমরা এখনই শুরু করব, বাট শুরু করার আগে আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, সবকিছু যদি ওকে থাকে ভাইকে একটু ওকে লিখে কনফার্ম করে দিও। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমি সুরে আক্তারকে দেখতে পাচ্ছি, মারুফকে দেখতে পাচ্ছি, তাসনিয়াকে দেখতে পাচ্ছি, শাম্মা, জান্নাতুল ফেরদৌস, নুরুজ্জামান, ইয়াশা, তৈয়বা, মিথুন, ওকে, মশিউর, সামিয়া, আব্দুস শুকুর, রোকসানা, রুদ্র, অনন্ত, ইমতিয়াজ, জায়েদ, তানজিলা, অনিম, সৌরভ, শফিউল, মারুফ, মাহিম, ওকে, ইউনুস, সিদরাতুল মুনতাহা, ওকে, নাফিজা। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম সালাম, যারা আদাব দিচ্ছ আদাব, যারা নমস্কার দিচ্ছ নমস্কার। আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? পড়ালেখা কেমন চলতেছে? অনেকে আসো ভাই, আমি বুঝতে পারছি, সবার নাম নেওয়া সম্ভব হইতেছে না, অনেক অনেক স্টুডেন্ট, আর এত দ্রুত আসে নাম কমেন্ট পড়া খুবই টাফ। সো আমরা একটু কুইক জয়েন করে ফেলি সবাই, আর খাতা কলম যার যা কিছু আছে কি করতে হবে বলে দাও তো, দেখি কার কার মনে আছে। রাইসা বলছে ভাই আমার নাম একবারও নিল না, আচ্ছা যাও নিয়ে নিলাম। যারা যারা নতুন আসো, একদমই নতুন ভাই, 8 নাম্বার লেকচার থেকে জয়েন করছি, একটু দেরিতে ভর্তি হয়েছি যার কারণে আগের ক্লাসগুলো করিনি, তাদেরকে বলবো ভাইয়া যে তুমি হঠাৎ করে 8 নাম্বার ক্লাস যদি শুরু করো তাহলে কিন্তু তুমি বুঝবা না। তো তোমাকে যেটা করতে হবে, এই মুহূর্তে তুমি যদি আমার সাথে লাইভ ক্লাসটা করো তাহলে এই সময়টা, যে 1.5 ঘন্টা সময়টা আমি ক্লাস নিব, এই সময়টা তোমার জন্য ওয়েস্টেজ হবে, অপচয় হবে। সো টাইমটা ইফিশিয়েন্টলি কাজে লাগাইতে হলে আমার সাজেশন হচ্ছে ভাই, এই মুহূর্তে তুমি লাইভ পর্ব 8টা না করে তুমি পর্ব 1টা করো। পর্ব 1টা দেখো, শিখো অ্যাপের মধ্যেই তুমি পেয়ে যাবা। পর্ব 1, পর্ব 2 এইভাবে সিকোয়েন্সিয়ালি ক্লাসগুলো করো, তাহলে তোমার জন্য কোপ আপ করাটা সহজ হবে, ঠিক আছে? আর অনেকে আছো যারা দেরিতে ভর্তি হওয়ার কারণে অনেকগুলা ক্লাস গ্যাপ হয়ে গেছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির অনেক ক্লাস গ্যাপ হয়ে গেছে, এই গ্যাপগুলা কিভাবে ফিল আপ করবা এটা বুঝতেছো না, তাদের জন্য একটা টিপস শেয়ার করবো আজকে। সো একটু পরে শেয়ার করবো আর কি, হ্যাঁ, ক্লাসটা একটু শুরু করে নিই, মাঝখানে শেয়ার করবো যে কিভাবে কোন প্রসেসে আগাইলে গ্যাপ ফিল আপ করা সবচেয়ে সহজ হয়, ঠিক আছে? তোমরা অনেকে হয়তো দেখছো যে আজকেই বিকালের দিকে আমি তোমাদের এইচএসসি 27 ব্যাচের যে পেইড গ্রুপটা আছে শিখর, ওইখানে একটা পোস্ট দিছিলাম কয়েকটা স্ক্রিনশট নিয়ে। তো এই স্ক্রিনশটটা তোমরা যদি একটু পড়ে দেখো তাহলে আইডিয়া হয়ে যাবে যে গ্যাপ কিভাবে ফিল আপ করতে হয়। হ্যাঁ, তোমরা যেটা করো যে জমে থাকা ক্লাসগুলো একটা একটা করে করো, এরকম করে আসলে গ্যাপ ফিল আপ করা অনেক লেন্দি একটা প্রসেস। তো নিয়ম হচ্ছে যে তোমার যেই সময়টা, মানে একটা একটা দিন, একটা পার্টিকুলার একটা দিন একটা সাবজেক্টের জন্য বরাদ্দ রাখা। ফর এক্সাম্পল শুক্রবার ধরো তোমার কলেজ নাই বা শিক্ষতে ক্লাস থাকলেও অত চাপও থাকে না। তো যেটা করতে হবে, ধরো যে শুক্রবার তুমি বরাদ্দ রাখলে, শুধু শুক্রবার তুমি ফিজিক্সের গ্যাপের যতগুলা ক্লাস পেন্ডিং আছে সবগুলা ক্লাস তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত শেষ করে ফেলবা। তো সারাদিন তোমাকে প্রেশারটা নিতে হবে, 12, 13, 14 ঘন্টা হয়তো তোমাকে ক্লাস করতে হবে, এবং ক্লাস করার সাথে সাথে কিন্তু নোট খাতায় নোট করে ফেলতে হবে, ঠিক আছে? কারণ নোট তুমি আবার কবে করবা? তো ক্লাস করার সাথে সাথেই, ক্লাস যখন করবা পজ দিয়ে দিয়ে নোট খাতায় নোটও করে ফেলবা, দেন দেখবা যে এই একদিনেই হয়তো বা তোমার গ্যাপ ফিল আপ হয়ে গেছে। একদিন যদি নাও হয়, একদিনে না হলেও 2 দিনের মধ্যেই দেখবা যে তোমার গ্যাপ ফিল আপ হয়ে গেছে। বাট গ্যাপ গুলো যখন অনেক হয়ে যায়, তখন তুমি একটা একটা করে গ্যাপ ফিল আপ করতে গেলে, ফিজিক্সের একটা ক্লাস করলাম, ম্যাথের একটা ক্লাস করলাম, এইভাবে করতে গেলে আসলে গ্যাপ ফিল আপ করা অনেক টাফ হয়ে যায়। হ্যাঁ, আর তুমি হয়তো পেন্ডিং ক্লাসগুলো করতেছো, এদিকে তো লাইভ ক্লাসও চলতেছে। তো তোমার যেটা করবা, যে কোনো একটা সাবজেক্ট টার্গেট করবা, সেই সাবজেক্টের সবগুলো মানে পেন্ডিং ক্লাসগুলো কভার করবা, দেন আরেকটা সাবজেক্ট টার্গেট করবা, একটা দিন ফিক্স করবা যে ওই দিনটা শুধু ওই সাবজেক্টটাই পড়ো, ঠিক আছে? একটু স্ট্র্যাটেজিক হইতে হবে, স্ট্র্যাটেজি সাজায় পড়ালেখা করতে হবে, তাহলে দেখবা যে পড়ালেখা আসলে খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে? আর রিয়াদ বসো ভাই, আজকে কিন্তু সব টাইপ শেষ করব, আমারও ইচ্ছা ছিল, বাট অসুবিধা যেটা, যে আজকে আমাদের এই রুমটা, যে রুমে আমি ক্লাস নিচ্ছি, এই রুমটা খুবই ব্যস্ত। এই রুমটা এতই ব্যস্ত যে আমাকে আসলে হাইস্ট 1 ঘন্টা 45 মিনিট পর্যন্ত অ্যালাউ করা হয়েছে, কারণ ঠিক কয়টা তোমাদের ক্লাস শুরু হলো? 6:30টায়। 8টা 15 থেকে এই রুমে আরেকটা ক্লাস আছে। সো আজকে আসলে খুব বেশি দূর যাওয়া যাবে না। সো কথা না বলে আমি ক্লাসটা শুরু করি সবাই। আর খাতা কলম যার যা কিছু আছে সবাই একটু দূরে সরায় রাখবো। ক্লাসের সাথে সাথে, ক্লাস চলাকালীন ক্লাস নোট তোলা যাবে না। তুমি ক্লাস নোট তোলার এখন কোনো দরকার নেই। তোমার যদি খিদা লাগে খাইতে পারো, বাট আমাকে ডিস্টার্ব করবা না। চুপচাপ করে খাবা, ক্লাস করবা, কোনো অসুবিধা নেই, কিন্তু ক্লাস লেকচার কিন্তু আমার সাথে তোলার দরকার নেই। ওকে। সো আমরা এর আগের দিন টাইপ নাম্বার 20 পর্যন্ত পড়ছিলাম, আজকে শুরু হবে টাইপ নাম্বার 21 দিয়ে।
দুইটা সরল রেখার অন্তর্ভুক্ত কোণ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, খুব ইম্পর্টেন্ট, খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। টাইপ নাম্বার 21 খুবই ইম্পর্টেন্ট। দেখো বলছে কি দুইটা রেখার ঢাল m1 আর m2 যদি হয়, দুইটা সরল রেখার ঢাল যদি m1 এবং m2 হয়, ঢাল কি এর আগের ক্লাসে পড়ানো হয়েছে। হ্যাঁ, আর যারা আগের ক্লাসগুলো মিস করছো তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা না, আগে পেন্ডিং ক্লাসগুলো শেষ করো, দেন আমার সাথে লাইভে জয়েন করো। ওকে, সো দুইটা রেখার ঢাল m1 ও m2 এবং রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ যদি থেটা হয়, তাহলে tan থেটা সমান এইটা, এরকম একটা ফর্মুলা আছে। সো ফর্মুলাটা শুধু আমরা মুখস্থ করব না, আমরা একটু বুঝে নিই, তাহলে আমাদের জন্য ফর্মুলা মনে রাখা সহজ হবে। যখন একটা জিনিস তুমি বুঝবা তখন জিনিসটা মনে রাখাটা সবচেয়ে সহজ হয়। ঠিক আছে, সো আমরা বুঝে বুঝে পড়বো, শুরু থেকে বুঝে বুঝে পড়বো, আমাদের হাতে অনেক টাইম আছে আসলে। সো বুঝে বুঝে পড়তে চাইলে আমরা পড়তে পারবো। ঠিক আছে, অনেক টাইম আছে, বুঝার জন্য টাইম আছে, নষ্ট করার মতো টাইম নেই। এক্স অক্ষ মূল বিন্দু, ওয়াই অক্ষ। ঠিক আছে, এখন মনে করো একটা সরল রেখা, এই রেখাটা, ঠিক আছে, এটা একটা রেখা আর এইটা একটা রেখা, দুইটা রেখা। এখন এই রেখাটা হচ্ছে 1 নাম্বার রেখা আর এই রেখাটা হচ্ছে 2 নাম্বার রেখা। এই রেখাটার ঢাল হচ্ছে, এই রেখাটার ঢাল m1 আর এই রেখাটার ঢাল হচ্ছে m2। ঠিক আছে, খুব ভালো করে বুঝো। এই 1 নাম্বার রেখাটা, 1 নাম্বার রেখাটা এক্স অক্ষের ডান দিকের সাথে, মানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই কোণটা তৈরি করছে, এই কোণটা তৈরি করছে, এই কোণটা হচ্ছে θ1, θ1 কোণ তৈরি করছে। 1 নাম্বার রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ তৈরি করছে, আর 2 নাম্বার রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ2 কোণ তৈরি করছে। 1 নাম্বার রেখা 2 নাম্বার রেখার মধ্যবর্তী কোণটা হইল থেটা। 1 নাম্বার আর 2 নাম্বার রেখার মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। তো তোমরা আমাকে কমেন্টে বলে দাও তো যে থেটা সমান আমরা কি লিখতে পারি, থেটা সমান কি লিখতে পারি, কি লিখা যায় থেটা সমান, বলো থেটা সমান কি লেখা যায়? θ1 মাইনাস θ2, রাইট? θ1 মাইনাস θ2, ঠিক আছে। ওকে, এখন আমি যদি দুই পাশে ট্যান নিই, আমি দুই পাশে ট্যান নিলাম, ট্যান থেটা ইকুয়ালস টু ট্যান θ1 মাইনাস θ2। এইখানে একটা ট্যান নিলাম, এই পাশে একটা ট্যান নিলাম, ঠিক আছে। এখন ত্রিকোণমিতির একটা ফর্মুলা, যে ফর্মুলাটা এখনো তোমাদেরকে পড়ানো হয়নি, যখন ত্রিকোণমিতি ক্লাস শুরু হবে পড়ানো হবে। তো ফর্মুলাটা হচ্ছে এরকম যে ট্যান, ত্রিকোণমিতির ফর্মুলা, হ্যাঁ আপাতত একটু মুখস্থ রাখবো, ত্রিকোণমিতিতে বুঝে যাব। ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা, ফর্মুলাটা হচ্ছে এরকম যে ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি, ট্যান এ মাইনাস ট্যান বি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। ঠিক আছে, এটা হচ্ছে একটা ফর্মুলা, ত্রিকোণমিতিতে শিখবা এই ফর্মুলাটা, আপাতত মুখস্থ রাখতে হবে। tan a minus b equals to tan a minus tan b divided by 1 plus tan a into tan b। এখন এই ফর্মুলাটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, a এর জায়গায় আছে θ1, b এর জায়গায় আছে θ2, তাহলে আমরা কি লিখতে পারি, বা tan theta equals to tan θ1 minus tan θ2 divided by 1 plus tan θ1 into tan θ2। জাস্ট ওই ফর্মুলাটা ইউজ করলাম, ঠিক আছে। ওকে, এখন আসো খুব ভালো করে যদি খেয়াল করো যে এই যে প্রথম রেখাটা, এই রেখাটার ঢাল হচ্ছে m1 এবং প্রথম রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে θ1 কোণ তৈরি করছে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে m1 ইকুয়ালস টু tan θ1। আমরা গতদিন ঢাল শিখছি, ঢাল মানে কি, একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করে সেই কোণের ট্যানজেন্ট অনুপাত। তাহলে m1 মানে হচ্ছে tan θ1 আর m2 মানে হচ্ছে tan θ2, tan θ2। তাহলে আমি এখানে কিন্তু
বা ট্যান থেটা সমান এই ট্যান থেটা 1 এর জায়গায় লিখতে পারি m1 আর ট্যান থেটা 2 এর জায়গায় লিখতে পারি m2 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থেটা 1 এর জায়গায় m1 ট্যান থেটা 2 এর জায়গায় m2। ঠিক আছে, m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইনটু m2। তাহলে থেটার ভ্যালু কি হবে? থেটার ভ্যালু হবে ট্যান ইনভার্স এটা, ট্যান ইনভার্স এটা। ওকে, এই পর্যন্ত বুঝছি কারা কারা? ভাই একটু ক্লিয়ার লিখে দাও ফার্স্ট। শুরু থেকে একটু মনোযোগ দিতে হবে ভাইয়া, সবকিছু রিপিট করা পসিবল হবে না, সময় স্বল্পতা আছে। সিলেবাসটা আসলে টাইমের মধ্যে শেষ করতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় সিলেবাস শেষ হয় টেস্ট পরীক্ষার পরে। আর টেস্ট পরীক্ষার পরে সিলেবাস শেষ হইলে যে প্রবলেমটা হয়, সিলেবাস শেষ হয় ঠিক আছে, বাট সিলেবাসটা রিভিশন তো দিতে হয়। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শেষে যে টেস্টের শেষে যে যখন তুমি সিলেবাস শেষ করবা, সিলেবাস শেষ করার পরে তুমি দেখবা যে ফার্স্ট ইয়ারের সবকিছু কিচ্ছু তোমার মনে নেই, কারণ তোমার রিভিশন দেওয়া হয় না অনেকদিন। সো এগুলো আবার রিভিশন দিয়ে এইচএসসির জন্য নিজেকে প্রিপেয়ার করা, এটা কিন্তু সময় সাপেক্ষ বিষয়। সো সিলেবাসটা আমাদের টাইমলি শেষ করতে হবে, টেস্টের আগে শেষ করতে হবে, যাতে তোমাদের টেস্ট পরীক্ষাটা খুব ভালো হয়। ঠিক আছে, টেস্ট পরীক্ষা যার ভালো হবে তার এইচএসসি পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা অনেক 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 বেড়ে যাবে। সো আমরা সবসময় টেস্ট পরীক্ষাটা একদম এখন থেকেই বলতেছি, ভাই ফার্স্ট ইয়ারই টেস্ট পরীক্ষার কথা কেন বলতেছেন? আগে থেকে সতর্ক থাকো, যাতে করে পরবর্তীতে সাফার করতে না হয়। তোমাদের এইচএসসি 25 ব্যাচ যাদের রেজাল্ট দিল কিছুদিন আগে, দেখছো তো অবস্থা, জিপিএ 5 এর অবস্থা দেখছো, পাশের হারও দেখছো, তাই না? সো এই অবস্থাটা যাতে তোমাদের না হয়, এইচএসসি 25 ব্যাচ কিন্তু ভাইয়া তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে। শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়ে দেখো কি পরিমাণ ফেল করছে স্টুডেন্টরা, আর A+ মিস করছে। আর তোমরা কিন্তু ফুল সিলেবাসে, শুরু থেকেই সিনসিয়ার থাকো। আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকি, খুব ভালো করে খেয়াল করো তো, যদি ভাই 2 নাম্বার রেখাটা উপরে হইতো, 1 নাম্বার রেখাটা নিচে হইতো, তাহলে থেটা 2 বড় হইতো, থেটা 1 ছোট হইতো, তাই না ভাইয়া? যদি 2 নাম্বার রেখাটা উপরে হইতো, 1 নাম্বার রেখাটা নিচে হইতো, তার মানে যদি থেটা 2 থেটা 1 এর থেকে যদি বড় হইতো, আমরা যে ছবিটা আঁকছি এখানে কিন্তু থেটা 1 থেটা 2 এর থেকে বড়, আমাদের আঁকা ছবিটাতে থেটা 1 থেটা 2 এর থেকে বড়। কিন্তু যদি থেটা 2 থেটা 1 এর চেয়ে বড় হইতো, তাহলে কি হইতো? তাহলে কিন্তু থেটা সমান হইতো থেটা 2 মাইনাস থেটা 1। বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো, তাই না? থেটা 2 যদি থেটা 1 এর থেকে বড় হয়, তাহলে থেটা সমান হবে থেটা 2 মাইনাস থেটা 1। তাহলে এখান থেকে তুমি আবার লিখতে পারো, বা থেটা ইকুয়ালস টু, এখান থেকে একটা মাইনাস যদি তুমি কমন নাও, তাহলে এটা হবে থেটা 1 মাইনাস থেটা 2। ঠিক আছে, এখন যদি দুই সাইডে ট্যান নাও, ট্যান থেটা ইকুয়ালস টু ট্যান মাইনাস থেটা 1 মাইনাস থেটা 2। এটা একটা অযুগ্ম ফাংশন। অযুগ্ম ফাংশন কি সেটা যখন ফাংশন পড়বা তখন শিখবা। এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস ট্যান থেটা 1 মাইনাস থেটা 2। ঠিক আছে, তাহলে থেটা 2 যদি বড় হয়, তাহলে ট্যান থেটা সমান মাইনাস, মানে এখানে তখন মাইনাস হইতো। ঠিক আছে, সবকিছু মিলে আমি ট্যান থেটা সমান কি লিখতে পারি? ট্যান থেটা সমান লিখতে পারি, ট্যান থেটা সমান লিখতে পারি m1 বিয়োগ m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ঠিক আছে, এটা তো এখানেই লিখছিলাম, এটা ছিল পজিটিভ। আর যদি থেটা 2 বড় হয় তাহলে এটা হবে নেগেটিভ, তার মানে এখানে প্লাস মাইনাস দুইটাই, প্লাস মাইনাস দুইটাই দিলাম। তাহলে ট্যান থেটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটা হচ্ছে মেইন ফর্মুলা, এটা হচ্ছে মেইন ফর্মুলা। হ্যাঁ, ট্যান থেটা ইকুয়ালস টু প্লাস মাইনাস, আমার সাথে একটু বলো তো, জোরে জোরে বলো। ট্যান থেটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। ওকে, এইটুকু বুঝছে কিনা? এইটুকু বুঝলে ভাইকে একটু ক্লিয়ার লিখে জানাতো। আর রূপন্তী বলছে, ভাই কলেজের সিলেবাসে এই চ্যাপ্টারটা না থাকলে এটার ক্লাস করাটা উচিত হবে কিনা? ক্লাসটা করতে পারো, আবার নাও করতে পারো। সেক্ষেত্রে তোমার কলেজের সিলেবাসের সাথে যেই চ্যাপ্টারগুলো মিল নাই, সেই চ্যাপ্টারগুলো তুমি চাইলে আমাদের এইচএসসি 26 ব্যাচের আর্কাইভ ক্লাস করে ফেলতে পারো। আর যেগুলো মিল আছে সেগুলো লাইভে করতে পারো। এটা নিয়ে কিন্তু আমি অনেকবার বলছি তোমাদেরকে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, এইটা ফর্মুলা। এই ফর্মুলাটা আমাদেরকে একটু মনে রাখতে হবে, এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ওকে,
এটা হচ্ছে ফর্মুলা। এখন ফর্মুলার প্রুফ, ফর্মুলার এখন অ্যাপ্লিকেশন দেখো। অঙ্কে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। দেখো, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলছে। এখানে দুইটা রেখা আছে, এই দুইটা রেখার অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণটা বের করব। ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করো। ইরফাত বারবার বলতেছো, আবার বলেন। ইরফাত আমি একবারই বলছি, তারপরেও ক্লাসটা যদি আমি সময়ের মধ্যে শেষ করতে পারি, সময় থাকলে আমি আবার রিপিট করব। ঠিক আছে, একটু প্রথম থেকে মনোযোগী হব। দেখো এখানে প্রথম রেখাটা কি আছে, এটা খুব ভালো করে দেখো যাতে এটা রিপিট করতে না হয়। আমি এটা আবার বুঝাই দিব। এটা হচ্ছে আমাদের প্রথম রেখাটা, আর এটা হচ্ছে দ্বিতীয় রেখাটা। এখন গত গত ক্লাসে 7 নাম্বার লেকচার, আজকে তো 8 নাম্বার লেকচার। হ্যাঁ, 7 নাম্বার লেকচারে কি আমি ঢাল পড়াইছিলাম? ঢালের একটা শর্টকাট ফর্মুলা দিছিলাম, ঢাল ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। মনে আছে? কার কার মনে আছে একটু বলো তো। এইটার ঢাল ধরলাম আমি m1, আর এই রেখাটার ঢাল ধরলাম আমি m2। তাহলে আমাদের m1 আর m2 এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, ঠিক আছে ভাই, এটা কোনো ম্যাথ না, এটা ম্যাথ না, এটা সূত্রটার প্রমাণ দেখালাম। অনেক ভালো স্টুডেন্ট আছো যারা সূত্রের প্রমাণ দেখতে চাও, এবং সূত্রের প্রমাণ দেখলে সূত্রগুলো মনে রাখাটা সহজ হয়, এই কারণে আমি প্রমাণটা দেখালাম। বাট এই সূত্রটা মুখস্থ রাখতে পারো, মুখস্থ রাখলেই হবে। আমরা যখন এলজিপি এর ক্লাস নিই তখন সূত্রের প্রমাণ দেখাই না, শুধু সূত্রটা দেখাই এবং সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখাই। ঠিক আছে, দেখো আমরা একটা ঢালের ফর্মুলা শিখছিলাম যে ঢাল ইকুয়ালস টু মাইনাস এক্স এর সহগ ভাগ ওয়াই এর সহগ। তাহলে এই রেখাটার ঢাল হবে মাইনাস এক্স এর সহগ কত, এক্স এর সহগ হচ্ছে 1, আর ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ হচ্ছে -2। তাহলে এই রেখাটার ঢাল হচ্ছে হাফ। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, m1 এর ভ্যালু হচ্ছে হাফ। বলো তো ভাই m2 এর ভ্যালু কত? দ্বিতীয় রেখাটার ঢাল কত আমাকে বলো। দ্বিতীয় রেখাটার ঢাল আবার আগের মতোই, মাইনাস এক্স এর সহগ 3, আর ওয়াই এর সহগ হচ্ছে -1। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ইকুয়ালস হচ্ছে 3। ঠিক আছে, m1 আর m2 এর ভ্যালু আমরা বের করে ফেললাম। এখন আমরা লিখব যে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ থেটা হলে, রেখা দুইটার অন্তর্ভুক্ত কোণ যদি থেটা হয়, তাহলে ট্যান থেটা সমান এইটা। এই সূত্রটা সরাসরি লিখব। ঠিক আছে, সূত্রের প্রমাণ কিন্তু পরীক্ষা আসবে না। ট্যান থেটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 বিয়োগ m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এখন আসো, প্লাস মাইনাস m1 এর ভ্যালু হাফ, m2 এর ভ্যালু 3, 1 প্লাস হাফ ইন্টু 3। আমাকে একটু ক্যালকুলেশনটা কেউ করে দিতে পারবা, এই ভ্যালুটা আসলে কত আসে? এই ভ্যালুটা কত আসে আমাকে একটু বের করে দিতে পারবা? আমার কাছে ক্যালকুলেটর আছে, আমি একটু বের করে ফেলি। ক্যালকুলেটর আছে কিন্তু ক্যালকুলেটর তো অন হয় না, তা আমি একটু ক্যালকুলেটর নিয়ে আসি একটা। ইন দ্য মিন টাইম তোমরা একটু বের করে ফেলো। এক্সকিউজ মি ভাইয়া, একটা ক্যালকুলেটর লাগবে, এটা চালু হচ্ছে না। তোমরা একটু বের করে দাও তো এটার ভ্যালু কত আসে ভাইয়া। হাফ 1 প্লাস 3/2 মানে হচ্ছে তোমার, ভাই এটা অন হচ্ছে না। প্লাস মাইনাস 1 আসে না নাকি? এটা হচ্ছে তোমার -5/2 থাকতেছে উপরে, 3 দুগুণ 6, এটা থাকতেছে 5/2। আচ্ছা ওকে ফাইন, এটা আসতেছে -1। হ্যাঁ, এটা কাটাকাটি করে -1 আসতেছে। তাহলে প্লাস মাইনাস দিয়ে যদি গুণ করো, মাইনাসকে যদি প্লাস দিয়ে গুণ করো তাহলে মাইনাস হবে, মাইনাসকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস হবে, তাহলে আলটিমেটলি এটা প্লাস মাইনাস 1ই হবে। ঠিক আছে, তাহলে ট্যান থেটার ভ্যালু আসতেছে প্লাস মাইনাস 1। ওকে, এখন দেখো ট্যান থেটার ভ্যালু প্লাস মাইনাস 1 আসলো, কিন্তু আমাদের বের করতে বলছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের জন্য ট্যান থেটা সবসময় পজিটিভ হইতে হবে, এটা একটু মনে রাখবা। চাইলে একটু সাইড নোট লিখতে পারো বা এখানে অঙ্কের মধ্যে লিখতে পারো।
যে সূক্ষ্ম কোণের জন্য ট্যান থেটা ধনাত্মক হবে। এটা সবসময় সূক্ষ্ম কোণের জন্য ট্যান থেটা ধনাত্মক হবে। ঠিক আছে, সূক্ষ্ম কোণের জন্য ট্যান থেটা ধনাত্মক হবে। তাহলে আমার যেহেতু সূক্ষ্ম কোণ বের করতে বলছে, তাহলে ট্যান থেটা সমান পজিটিভ মানটা নিব, ট্যান থেটার পজিটিভ মানটা নিব, ট্যান থেটা সমান +1 নিব। ঠিক আছে, আর যদি স্থূল কোণ বলতো তাহলে লিখতাম স্থূল কোণের জন্য ট্যান থেটা ঋণাত্মক হবে। ঠিক আছে, তাহলে এখন আসো বলো আমাকে ট্যান থেটা ইকুয়ালস টু ট্যান 45 ডিগ্রি, তাহলে থেটা ইকুয়ালস টু আসতেছে, দুই পাশ থেকে ট্যান কেটে দিলে থেটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে রেখা দুইটার অন্তর্ভুক্ত সূক্ষ্ম কোণটা হচ্ছে 45 ডিগ্রি। অঙ্কটা শেষ। সো বুঝছি কারা কারা, বুঝতে পারছি কারা কারা? m1 ইকুয়াল ট্যান থেটা 1 কিভাবে হয়েছে? পলাশ বলছো m1 ইকুয়াল ট্যান থেটা 1 কোথায় হয়েছে ভাইয়া? m1 ইকুয়াল ট্যান থেটা 1, ও পলাশ, এই যে এইটা ভাইয়া হচ্ছে ঢালের সংজ্ঞা, গত ক্লাসে শিখাইছিলাম। সেটা হচ্ছে কোন একটা রেখার ঢাল যদি এম হয় আর রেখাটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা কোণ তৈরি করে, তাহলে ঢাল ইকুয়ালস টু ট্যান থেটা হয়। ঢাল মানে কি? একটা রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করে সেই কোণের ট্যানজেন্ট। এখন এই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থেটা 1 কোণ তৈরি করছে, এই কারণে এটার ঢাল হচ্ছে ট্যান থেটা 1। হ্যাঁ, আবার এই রেখাটার ঢাল হচ্ছে ট্যান থেটা 2, কারণ এই রেখাটা থেটা 2 কোণ তৈরি করছে। পলাশ বললো তো বুঝছি কিনা? ঠিক আছে, ওকে ওকে। এবার এই অঙ্কটা দেখো, এক্সাম্পল 2 খুব ভালো করে। হ্যাঁ, একজন বলছে ভাই আমরা ট্যান নিলাম কেন, সাইন নিলাম না কেন? কারণ ঢালের সাথে সম্পর্ক আছে ট্যানের, সাইনের সম্পর্ক নাই, এই কারণে ট্যান নিলাম। এখানে সাইনও নিতে পারতাম, কজও নিতে পারতাম, যে কোনো কিছুই নিতে পারতাম, কিন্তু ঢালের সাথে সম্পর্ক আছে ট্যানের, অন্য কোনো কিছু সম্পর্ক নাই। তাহলে এখানে সাইন কজ নিয়ে তুমি কোনো সুবিধা পাইতা না, যেটা নিলে সুবিধা আমরা সেটা নিব। ঠিক আছে, এইবার আসো, দুইটা সরল রেখা 1,3 বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। হ্যাঁ, তাদের সমীকরণ নির্ণয় করো এবং দেখাও যে এরা পরস্পর লম্ব। এই অঙ্কটা খুব ঠান্ডা মাথায় না বুঝলে কিন্তু বুঝবা না প্রথমবার। সো এই অঙ্কটা প্রমাণ করবে যারা যারা প্রথমবারে বুঝবা তাদের মাথা খুবই ঠান্ডা। ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে, একটু সময় নিয়ে বুঝবো, খুব মনোযোগ দাও। দুইটা সরল রেখা 1,3 বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। প্রদত্ত রেখাটা কি? প্রদত্ত রেখা টুয়াইস এক্স প্লাস ওয়াই, এই 7টা বাইরে নিয়ে আসি, -7 ইকুয়ালস টু 0। প্রদত্ত রেখার ঢাল ধরলাম, এটার ঢাল হচ্ছে m1, ধরলাম এটার ঢাল হচ্ছে m1। বলতো এই রেখাটার ঢাল m1 হইলে m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু হচ্ছে -x এর সহগ ভাগ y এর সহগ। m1 এর ভ্যালুটা কত আমাকে একটু বলে দাও তো। ফাহিম বলতেছো যে এইচএসসি 27-এর পেইড গ্রুপের লিংক চাও। এটা ভাই 16780 তে, এই মুহূর্তে তো আমি তোমাকে লিংকটা দিতে পারতেছি না ভাই। ঠিক আছে, 16780 আমাদের হটলাইন নাম্বার, তুমি এই নাম্বারে কল দিও। এখন জাস্ট ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন্স থাকলে কোশ্চেন্স করো। হ্যাঁ, ওকে। এই রেখাটার ঢাল কত হবে? -x এর সহগ ভাগ y এর সহগ, x এর সহগ 2, y এর সহগ 1, তাহলে এটা ঢাল হবে শুধু -2, শুধু 2 না কিন্তু -2 হবে। ঠিক আছে, কারণ ঢাল হচ্ছে -x এর সহগ ভাগ y এর সহগ ইকুয়ালস টু হচ্ছে -2, ঢাল হচ্ছে -2। হ্যাঁ, আমি লিখবো ধরি নির্ণেয় সরল রেখার ঢাল, নির্ণেয় সরল রেখার ঢাল, নির্ণেয় সরল রেখার ঢাল তুমি m2 ধরতে পারো, আবার mও ধরতে পারো, তোমার ইচ্ছা, যে কোনোটাই ধরতে পারো। আমি নির্ণেয় সরলরেখার ঢাল m2 ধরলাম। ঠিক আছে, আমরা ধরলাম যে সরলরেখাটা নির্ণয় করতে হবে সেই সরলরেখাটার ঢাল হচ্ছে m2। এখন আমাদের নির্ণেয় সরলরেখাটা কিন্তু 1,3 বিন্দু দিয়ে যায়, তাহলে 1,3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ তোমাদেরকে আমি পড়াইছি, একটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ, এরকম একটা সূত্র কি পড়াইছি? y - y1 = m × x - x1। দেখো তো এই সূত্রটা পড়াইছি কিনা।
পড়াইছি ইয়েস অর নো? যে একটা সরলরেখার ঢাল যদি m হয়, রেখাটা যদি x1 y1 বিন্দুগামী হয়, তাহলে রেখাটার সমীকরণ y - y1 = m × x - x1। তাহলে ভাইয়া নির্ণেয় সরলরেখাটা যেহেতু 1 3 বিন্দুগামী, তাহলে লিখবো অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ, সরলরেখার, যারা আগের ক্লাসগুলো ভালো করে করো নাই তারা কিন্তু বুঝবা না ভাইয়া, এই জন্য আমি বলি যে আগের ক্লাসগুলো ভালো করে দেন হচ্ছে পরের ক্লাসে আসো, লাইভে আসো। নির্ণেয় সরলরেখার সমীকরণ y - y1 মানে y - 3, আর নির্ণেয় রেখার ঢাল যেহেতু m2 ইন্টু x - x1, x1 এর ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে নির্ণেয় সরলরেখার সমীকরণ। ওকে ওকে, এবার আসো, এটা একটা ইকুয়েশন দিয়ে থাকে, এতটুকুই থাক। এখন বলো তো, প্রথম রেখাটার ঢাল m1 আর নির্ণয় রেখাটার ঢাল হচ্ছে m2, তাহলে এদের মধ্যবর্তী কোণ কিন্তু 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমি বলতেই পারি যে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 বিয়োগ m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। এখন tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 এর ভ্যালু কি -2, m2 এর ভ্যালু কি, m2 তো m2ই, m2 এর ভ্যালু আমাকে বের করতে হবে 1 প্লাস m1 এর ভ্যালু -2, আর m2 তো m2ই, m2 এর ভ্যালুই কিন্তু আমাকে বের করতে হবে। ওকে, বা এই প্লাস মাইনাসটা যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে প্লাস মাইনাস 1 প্লাস, আচ্ছা দেখো একটা কাজ করি, প্লাস মাইনাসটা বাইরে নিয়ে আসি, প্লাস মাইনাস না থাক, প্লাস মাইনাসটা ডানেই থাক, প্লাস মাইনাস নিচে আসতেছে 1 - 2m2 আর উপরে আসতেছে -2 - m2। ঠিক আছে, এখন এখানে দুইটা চিহ্ন আছে, প্লাসও আছে মাইনাসও আছে। এখন দুইটা নিয়ে কাজ করব। কিভাবে কাজ করব একটু ভালো করে খেয়াল করো। আমি লিখব প্লাস চিহ্ন নিয়ে, প্লাস নিয়ে কি পাই, 1 ইকুয়ালস টু, শুধু প্লাসটা যদি নিই তাহলে এখানে থাকতেছে -2 - m2 ডিভাইডেড বাই 1 - 2m2। দেখো এখান থেকে কি m2 এর ভ্যালুটা কত আসে আমাকে বলতে পারবা? এটা যদি এই পাশে চলে আসে 1 - 2m2 ইকুয়ালস টু -2 - m2। এখন -2টা এই পাশে নিয়ে গেলে 1টার সাথে যোগ হয়ে 3 হয়ে যাবে, এটা এই পাশে গেলে এটা হবে শুধু m2। ঠিক আছে, দেখো -2m2টা এই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হবে m2, m2 ইকুয়ালস টু 3 আসতেছে, m2 এর ভ্যালু 3 আসতেছে। এই m2 এর ভ্যালু 3 যদি তুমি এখানে বসায় দাও তাহলেই কিন্তু নির্ণয় সরলরেখার সমীকরণ পেয়ে যাবা। কিন্তু এখানে তো মাইনাস চিহ্নটাও আছে, তাহলে এবার আমি লিখবো মাইনাস নিয়ে, মাইনাস নিয়ে 1 ইকুয়ালস টু, দেখো এখানে যদি মাইনাস নেই আর উপরে আছে -2 - m2 আর নিচে আছে হচ্ছে 1 - 2m2। ঠিক আছে, বা 1 ইকুয়ালস টু, এই মাইনাস দিয়ে যদি লবকে গুণ করি লবটা হয়ে যাবে 2 + m2, মাইনাস দিয়ে আমি লবকে গুণ করলাম আর হরে যা আছে তাই রাখলাম। এবার এটাকে এই পাশে নিয়ে আসি, 1 - 2m2 ইকুয়ালস টু 2 + m2। ঠিক আছে, তাহলে এটা আসতেছে m2টাকে এই পাশে আনলে -3m2, এটা এই পাশে গেলে 1, তাহলে বা m2 এর ভ্যালু আসতেছে -1/3, m2 এর ভ্যালু কত আসছে, -1/3 আসছে। এবার আসো, m2 এর ভ্যালু 3 হইলে নির্ণেয় সরলরেখার সমীকরণ কি হবে বের করব, m2 এর ভ্যালু -1/3 হইলে নির্ণেয় সরলরেখার সমীকরণ কি হবে সেটা বের করব। তাহলে m2
সমান 3 হলে নির্ণেয় সরলরেখার সমীকরণ কি হবে? y - 3 ইকুয়ালস টু m2 এর ভ্যালু যদি 3 হয়, m2 এর জায়গায় 3 বসাই দিলাম, x - 1 এখান থেকে একবারই লেখা যায় thrice x, একবারই লিখলাম, হ্যাঁ, thrice x minus y minus 3 plus 3 equals to 0, এই যে এটা। ওকে, thrice x minus y minus 3 plus 3, ওকে এইটা। আবার m2 এর ভ্যালু -1/3 হইলে নির্ণেয় সরলরেখার সমীকরণটা কি হবে? নির্ণেয় সরলরেখার সমীকরণ, m2 এর জায়গায় -1/3 বসাই দিব, তাহলে y - 3 equals to -1/3 x - 1। তাহলে এবার ক্যালকুলেশন করো, 3 টা এই পাশে আসুক, 3y - 9 equals to -x plus 1 বা x plus thrice y minus 10 equals to 0। সো এইটা একটা আনসার, এইটা হচ্ছে একটা উত্তর, এটা হচ্ছে একটা উত্তর। এবার প্রশ্নের সাথে মিলায় দেখো কি বলছে, দুইটা সরলরেখা 1-3 বিন্দু দিয়ে যায় এবং এত রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই দুইটা রেখার সমীকরণ বের করতে। এই রেখাটাও 1-3 বিন্দু দিয়ে যায়, দেখো 1-3 বিন্দু দিয়ে এই রেখাটার ইকুয়েশন স্যাটিসফাই হয় কিনা তুমি মিলায় দেখো, অঙ্কটা ঠিক আছে কিনা ক্রস চেক করে দেখো। তুমি x এর জায়গায় 1, y এর জায়গায় 3 বসাও, দেখো বাম পাশ ডান পাশ সমান হয় কিনা, হয়। আবার এখানে x এর জায়গায় 1, y এর জায়গায় 3 বসাও, দেখো বাম পাশ ডান পাশ সমান হচ্ছে, মানে দুইটা রেখাই কিন্তু 1,3 বিন্দুগামী এবং দুইটা রেখাই এই রেখাটার সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। সো এই দুইটাই হচ্ছে আনসার। এখন দেখাতে বলছে যে দেখাও যে এরা পরস্পর লম্ব। এটা আমি এখন দেখাবো না, কিছুক্ষণ পরে দেখাবো, 15 মিনিট পরে দেখাবো। যে দেখাইতে হবে এরা পরস্পর লম্ব, এটা আমি 15 মিনিট পরে দেখাবো। যতটুকু দেখাইছি কারা কারা ক্লিয়ারলি বুঝছো ভাইকে একটু ক্লিয়ার লিখে জানাই দিও। পরীক্ষাতে প্লাস এবং মাইনাস দুই ভাবেই দেখাইতে হবে, হ্যাঁ পরীক্ষাতে প্লাস এবং মাইনাস দুই ভাবেই দেখাইতে হবে, তাছাড়া আমি কেন এইভাবে প্লাস মাইনাস দুইটাই দেখাইলাম? হ্যাঁ, দুই ভাবেই দেখাইতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আরেকবার বলে দিই, তো আরেকবার বুঝাই দিই। দেখো প্রদত্ত রেখাটা হচ্ছে এটা, এই রেখাটার ঢাল m1 কিভাবে বের করছি, ওই যে গতদিন শিখছিলাম -x এর সহগ ভাই y এর সহগ, ওই ফর্মুলা দিয়ে এটা বের করলাম। এখন নির্ণয় রেখাটা ঢাল ধরলাম m2, নির্ণয় রেখাটা যেহেতু 1-3 বিন্দুগামী, তাহলে নির্ণয় রেখাটার সমীকরণ হচ্ছে ওই যে y - y1 equals to m into x - x1, এটাও কিন্তু শিখাইছি। হ্যাঁ, এটা হচ্ছে নির্ণয় রেখার সমীকরণ। এখন এই প্রদত্ত রেখা নির্ণয় রেখা, যার ঢাল, একটা ঢাল m1 আর একটা ঢাল হচ্ছে m2, এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি প্রশ্নের মধ্যে বলা আছে। সো মধ্যবর্তী কোণ যদি থিটা হইতো তাহলে tan থিটা সমান এটা হয়, আর মধ্যবর্তী কোণ যেহেতু 45 ডিগ্রি তাহলে tan 45 ডিগ্রি ইকুয়ালস টু এটা। এখন m1 এর ভ্যালু -2 বসাইলাম, m2 এর ভ্যালু আমি বের করব, ঠিক আছে? tan 45 ডিগ্রি ভ্যালু 1। এখন এখান থেকে প্লাস নিয়ে একবার ক্যালকুলেশন করলে আমি m2 এর একটা ভ্যালু পাবো, মাইনাস নিয়ে আরেকবার ক্যালকুলেশন করলে m2 এর আরেকটা ভ্যালু পাবো। সো m2 এর দুইটা ভ্যালু পাচ্ছি, m2 এর ভ্যালুগুলো এখানে বসাই দিলেই কিন্তু আমরা নির্ণেয় সরলরেখার সমীকরণটা পেয়ে যাচ্ছি। সো এই সূত্রটা কিন্তু অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? ওকে, ওকে ভাই, এম ঢালের মান মডুলাস দেওয়া যাবে ভাই, মডুলাস দেয়া গেলে আমি বলতাম, আমি ওইভাবে করতাম, আমি যেভাবে করতেছি পরীক্ষায় ঠিক এইভাবে করবা, ঠিক আছে? এই অঙ্কটা দেখো, আগেরটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এই অঙ্কটা খুব ভালো করে বুঝবা। এই রকম একটা অঙ্ক বুয়েট ভর্তি পরীক্ষা আসছিল, সম্ভবত এই অঙ্কটাই, ঠিক আছে? সম্ভবত এই অঙ্কটা একটু ভালো করে বুঝে, আমি দেখতেছি যে তোমরা ক্লাসের থেকে কমেন্ট করাতে বেশি ব্যস্ত। সো আমি একটু কমেন্টটা বন্ধ করে দিলাম আপাতত, কিছুক্ষণ পরে আবার আমি কমেন্ট অপশনটা চালু করে দেব। মাইমুনা, দেখো মাইমুনা যে ক্লাসে কতটা অমনোযোগী এটা আমি কিভাবে বুঝলাম। মাইমুনা আক্তার, তোমাকেই বলতেছি, তুমি লিখছো যে দেখাও যে এরা পরস্পর লম্ব, এটা করাবেন না, আমি বলছি যেটা আমি করাবো 15 মিনিট পরে করাবো, আর একটু পরে তারপর করাবো।
একটু সময় নিয়ে করাবো, একটু কনসেপ্ট আছে, ওই কনসেপ্টটা ক্লিয়ার করে দেন করাবো। এটা কিন্তু বলছি যে 15 মিনিট পরে করাবো। একটু মনোযোগ দিয়ে ক্লাস না করার কারণে কি হচ্ছে দেখো, অনেক কথাই তুমি তোমার কান পর্যন্ত পৌঁছাচ্ছেই না বা ব্রেনে ঢুকতেছে না। হ্যাঁ, তো এরকম হওয়ার কারণে তো আমরা কিন্তু ম্যাক্সিমাম যেটা করি যে মাল্টিটাস্কিং করি, ক্লাস করি, তারপর হচ্ছে ক্লাস টাইমে ক্লাস নোট তুলি, আবার কমেন্টে কমেন্ট লিখতে থাকি, যার কারণে আসলে প্রয়োজনীয় কথাগুলো আমরা ফিল করতে পারি না, মিস হয়ে যায়, যার কারণে অনেক কিছু অস্পষ্ট থেকে যায়। এই একটা মাল্টিটাস্কিং কমানোর জন্য এই মুহূর্তে আমি চ্যাটটা বন্ধ করলাম। ঠিক আছে, আসো একটু মনোযোগ দিয়ে ক্লাস করবো ভাই, আমি এত ইয়ে করে কষ্ট করে পড়াচ্ছি, সো তুমি যদি কষ্ট না করো তাহলে তো হবে না, দুইটা এন্ড থেকেই কষ্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে, আসো দেখো এইটা খুব ভালো করে বুঝি। এক্সাম্পল 3 দেখো, এই রেখাটা, মাইমুনা কিছু মনে করা যাবে না, বাট এটা কিন্তু আমার জন্য খুবই শকিং আর কি। হ্যাঁ, যে আমার স্টুডেন্টরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করে না, মাত্রই বললাম আবার জিজ্ঞেস করো। এরকম তুমি একা না, এরকম অনেকেই আছে জিজ্ঞেস করছে। ঠিক আছে, আসো কি বলছে যে এই রেখাটা একটা বর্গের কর্ণ নির্দেশ করে, এই যে একটা রেখা, এই রেখাটা একটা বর্গের একটা কর্ণ, এই যে কর্ণটার ইকুয়েশন হচ্ছে এটা, এবং বর্গের একটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3-4। একটা বর্গের কয়টা শীর্ষ ভাই? 4টা শীর্ষ। এই 4টা শীর্ষের মধ্যে কোনো একটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3-4। এখন 3-4 শীর্ষটা তো এখানেও হইতে পারতো, আবার এখানেও হইতে পারে, আসলে কোন জায়গায় কিভাবে বুঝবো? দেখো মাইমুনা খুব ভালো করে খেয়াল করো, আমাদের বলছে কি বর্গের একটা কর্ণের সমীকরণ দেওয়া আছে, আর বর্গের 4টা শীর্ষের মধ্যে যে কোনো একটা শীর্ষের স্থানাঙ্ক দেওয়া আছে। এখন শীর্ষটা কি কর্ণের উপরে অবস্থিত? কর্ণের উপরে অবস্থিত হলে এ বিন্দুতে বা সি বিন্দুতে হবে, অথবা কর্ণের বাইরে যদি হয় তাহলে এইটা অথবা এটা। কর্ণের উপরে নাকি উপরে না, এটা আগে আমার বুঝতে হবে, তা নাহলে কিন্তু হবে না। সো কিভাবে বুঝবো? আমি এই শীর্ষবিন্দুটা 3, -4 এই বিন্দুটা এই ইকুয়েশনে বসাবো, বসায় যদি দেখি ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়েছে, তার মানে বিন্দুটা এই কর্ণের উপরেই আছে, এখানে আছে অথবা এখানে আছে। আর যদি দেখি স্যাটিসফাইড হয় নাই, তাহলে হয় এটা নতুবা এটা, যে কোনো একটা আর কি। আসো তাহলে 3-4 যদি এখানে বসাই, দেখো 3x + 8y - 10, এটা হচ্ছে কর্ণের সমীকরণ। এখন x এর জায়গায় আমি 3 বসাবো, y এর জায়গায় আমি -4 বসাবো, +10, এটার ভ্যালুটা কত একটু বের করো তো, 3×3 = 9 + 10 মানে 19, 19 থেকে 32 বিয়োগ করতেছি, হ্যাঁ 3×3 = 9 + 10 মানে হচ্ছে 19, 19 থেকে 32 বিয়োগ করলে কত হয়? 19 থেকে 32 বিয়োগ করলে আসতেছে 19 বিয়োগ 32 -13, এটা কত আসতেছে? -13। কিন্তু এটা তো ডান পাশটা তো 0 আসা উচিত ছিল, ডান পাশে তো 0 আসে নাই, তাহলে এই বিন্দুটা দিয়ে ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাইড হইল না, বাম পাশ ডান পাশ কিন্তু সমান হইল না। তাহলে এই বিন্দুটা এই কর্ণের উপরস্থ কোনো বিন্দু না। হ্যাঁ, তাহলে কর্ণের উপরস্থ দুইটা শীর্ষ আছে, আর অপর দুইটা শীর্ষের মধ্যে কোনো একটা। ঠিক আছে, এই জিনিসটা আগে আইডেন্টিফাই করে নিতে হবে। আইডেন্টিফাই করার পরে আমি ছবিটা আঁকলাম, তাহলে এই দুইটা শীর্ষের মধ্যে যে কোনো একটা হচ্ছে 3, -4, যে কোনো একটা, এটা হইলে হবে এটা হইলে হবে, কোনো সমস্যা নেই এইটা। ঠিক আছে, এখন আমাদেরকে কি বলছে যে এই বিন্দু, এই যে 3-4 বিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ বাহু দুইটার সমীকরণ বের করো। 3-4 বিন্দু দুইটা দিয়ে অতিক্রম করে এরকম বর্গের কয়টা বাহু আছে? একটা হচ্ছে এবি বাহু, যেটা হচ্ছে এই বিন্দুটা দিয়ে অতিক্রম করছে, আর এটা হচ্ছে বিসি বাহু। এই দুইটা বাহুর সমীকরণ বের করতে হবে, এই দুইটা বাহুর সমীকরণ বের করতে হবে, এটা হচ্ছে আমাদের অঙ্কটা। খুব ভালো করে খেয়াল করো তো, এটা কি আগের অঙ্কটার মতোই না? হ্যাঁ, আগের অঙ্কটার মতো কি রকম? দেখো আমি লিখি, ঠিক আগেরটার মতো। এটা দেখো, কর্ণের বুয়েটে আসা অঙ্ক কিন্তু এটা। কর্ণের সমীকরণ, কর্ণের সমীকরণ কত? 3x + 8y - 10 = 0। তাহলে কর্ণের ঢাল m1 যদি হয়, ঢাল m1 এর ভ্যালু কত আমাকে বলতে পারবা? কিভাবে বলবো? কমেন্ট তো বন্ধ, মনে মনে বলো। -x এর সহগ 3, y এর সহগ 8, এটা হচ্ছে ঢাল m1। ঠিক আছে, ওকে ওকে, শেষ। এখন এই বিন্দুগামী, এই বিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ বাহু দুইটার সমীকরণ বের কর। ঠিক আছে, ধরি
3 - 4 বিন্দুগামী বাহুর ঢাল m2, বাহুর ঢাল m2 ধরলাম। হ্যাঁ, এই বিন্দুগামী বাহুর ঢাল ধরলাম কি m2, আর কর্ণের ঢাল m1। এখন বলো তো, ধরো যে 3 - 4 বিন্দুগামী বাহু, ধরো এটা ঢাল ধরলাম আমি m2, আর কর্ণের ঢাল ধরলাম m1। এখন বর্গের একটা বাহু আর কর্ণের মধ্যবর্তী কোণ কত হয় জানো কি? বর্গের একটা বাহু আর তার কর্ণের মধ্যবর্তী কোণ হচ্ছে সবসময় 45 ডিগ্রি হয়। ঠিক আছে, এখানে কিন্তু বলা নেই কোথাও 45 ডিগ্রি, বাট এটা তোমার জানতে হবে যে বর্গের, হ্যাঁ, কোনো একটা শীর্ষতে, হ্যাঁ, একটা কর্ণ আর ওই শীর্ষগামী একটা বাহু যে কোণটা তৈরি করে সেই কোণটা সবসময় 45 ডিগ্রি হয়, কারণ এই টোটাল কোণটা তো ভাই 90 ডিগ্রি। এটা 45, এটা 45, টোটালটা মিলে হয় 90 ডিগ্রি, এক সমকোণ। ঠিক আছে, এখন তাহলে আমি কি লিখতে পারি? অতএব যেহেতু এই কোণটা 45 ডিগ্রি হবেই হবে, তাহলে আমি লিখবো tan 45 ইকুয়ালস টু, খেয়াল করো, এই রেখাটার ঢাল হচ্ছে তোমার m1, আর এই রেখাটা ঢাল ধরো m2। তো দুইটা ঢাল জানো, আর মধ্যবর্তী কোণ 45, তার ফর্মুলাটা কি? প্লাস মাইনাস m1 বিয়োগ m2 1 প্লাস m1 ইন্টু m2। এখন tan 45 ডিগ্রি ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 1, ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 এর ভ্যালু কত? -3/8 মাইনাস m2, 1 প্লাস m1 এর ভ্যালু কত? -3/8 ইন্টু m2। ঠিক আছে, ওকে ফাইন। এই জিনিসটা এই পাশে নিয়ে আসি, 1 এর সাথে গুণ করে দিই, অথবা আগের মতোই রাখি। হ্যাঁ, আগেরটার মতোই রাখি। এবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করি, মাইনাস নিয়ে ক্যালকুলেশন করি, ঠিক আগের মতোই। ঠিক আছে, তাহলে আমি যদি প্লাস নিয়ে কি পাই, এখান থেকে প্লাস নিয়ে আমি একটু লিখবো, প্লাস নিয়ে, হ্যাঁ, এখানে দেখো প্লাস নিয়ে লেখা, কিন্তু আমি সরতে পারতেছি না এই জায়গাটা, এই রুমটা অনেক কনজাস্টেড, তো মুভ করা যাচ্ছে না। সো এটা হচ্ছে প্লাস নিয়ে, হ্যাঁ, প্লাস নিয়ে কি পাই? 1 ইকুয়ালস টু, এখান থেকে প্লাসটা নিব, হ্যাঁ, শুধু প্লাসটা নিব, নিচে থাকতেছে 1 মাইনাস 3/8 m2, 3/8, বোর্ডটা হ্যাং করছে। ঠিক আছে, 3/8 m2, আর এখানে আছে শুধু প্লাস যদি নাও তাহলে উপরে থাকতেছে -3/8 মাইনাস m2। এখন এইটা এই পাশে চলে আসুক, বা এটা যদি এই পাশে 1 এর সাথে গুণ হয়ে যায়, 1 মাইনাস 3/8 m2 ইকুয়ালস টু -3/8 মাইনাস m2। ঠিক আছে, ওকে, এখন জাস্ট ক্যালকুলেশন। এই m2টাকে বাইরে নিয়ে আসি, তাহলে এটা প্লাস হয়ে যাবে, বা m2 মাইনাস 3/8 m2 ইকুয়ালস টু -3/8 মাইনাস 1, -3/8 মাইনাস 1, বা 8m2 মাইনাস 3m2 একবারেই লিখলাম 5m2, 8m2 মাইনাস 3m2 মানে হচ্ছে 5m2/8 ইকুয়ালস টু -11। ঠিক আছে, -3 -8 মানে হচ্ছে -11। তাহলে আমাকে বলো এই দুই পাশ থেকে 8 কাটা, m2 এর ভ্যালু কি হবে? m2 এর ভ্যালু হবে হচ্ছে -11/5, এটা হচ্ছে m2 এর ভ্যালু। ওকে, এটা আমি প্লাস নিয়ে পাইছি। এবার যদি আমি মাইনাস নিয়ে ক্যালকুলেশন করি, মাইনাস নিয়ে সেম ক্যালকুলেশনটা আবার করব, মাইনাস নিয়ে করব, তাহলে কি হবে? 1 ইকুয়ালস টু, এই যে 1 ইকুয়ালস টু মাইনাস, 1 ইকুয়ালস টু মাইনাস -3/8 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/8 m2। এখন এটাকে যদি এই পাশে নিয়ে আসি,
1 মাইনাস 3/8 m2 ইকুয়ালস এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিই লবটাকে, তাহলে 3/8 প্লাস m2, ঠিক আগের অঙ্কটার মতোই, খালি মানগুলা ভিন্ন। ঠিক আছে, এবার মাইনাস 3/8 m2টাকে ডান দিকে পাঠিয়ে দিব আর 3/8টাকে বাইরে নিয়ে আসি। 1 মাইনাস 3/8 ইকুয়ালস টু m2 প্লাস 3/8 m2। তাহলে এখান থেকে তোমার আসতেছে 8 বিয়োগ 3 5/3, 5 বিয়োগ 8 বিয়োগ 3 মানে হচ্ছে 5, 5/8 ইকুয়ালস টু 8 m2 প্লাস 3 m2 মানে 11 m2। তাহলে m2 এর ভ্যালু আসতেছে 5/11। ঠিক আছে, 5/11। তাহলে m2 এর ভ্যালু এইটা বসাইলে তুমি কি পাও, যে m2 যদি -11/5 হয় তাহলে বর্গের একটা বাহুর সমীকরণ কি হবে? এই পাশে আমি একটা পেজ নিয়ে নিই নাকি? হ্যাঁ, একটা পেজ নিয়ে নিই। ওকে, এটা মুছে দিই। দেখো m2 এর দুইটা ভ্যালু পাইছি না, একটা এইটা আর একটা হচ্ছে এইটা। একটা হচ্ছে এই বাহুটার ঢাল আর একটা হচ্ছে এই বাহুটার ঢাল। ঠিক আছে, তাহলে আমি এবার লিখবো যে m2 ইকুয়ালস টু -11/5 হইলে 11/5 হইলে 3, -4 বিন্দুগামী বাহুর সমীকরণ। বাহু মানে কি? সরল রেখা, তাই না? বাহুর সমীকরণ কি হবে? y মাইনাস y1, y মাইনাস -4, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1। m এর ভ্যালু হচ্ছে -11/5, x মাইনাস x1, x1 এর ভ্যালু হচ্ছে 3, বা y প্লাস 4 ইকুয়ালস টু, হ্যাঁ, y প্লাস 4 আর এই 5টা দিয়ে গুণ করে দিই। হ্যাঁ, একবারে গুণ করে দিই। 5y প্লাস 4 5 20, y প্লাস 4 5 দিয়ে গুণ করলাম, 5y প্লাস 20 ইকুয়ালস টু -11x প্লাস 3 11 33। ঠিক আছে, তাহলে এটা কি আসতেছে? 11x প্লাস 5y, এটা এই পাশে আনলে -13 ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে আমার বর্গের একটা বাহুর সমীকরণ। হ্যাঁ, 3 - 4 বিন্দুগামী হয় এই বাহুটা অথবা এই বাহুটার সমীকরণ, যে কোনো একটা বাহুর সমীকরণ। আবার তুমি যদি m2 সমান 5/11 ধরো, m2 সমান 5/11 হলে 3 - 4 বিন্দুগামী বাহুর সমীকরণ কি হবে? y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু m এর ভ্যালু 5/11 x মাইনাস x1। ঠিক আছে, এটা y প্লাস 4 আর 11 দিয়ে যদি গুণ করি তাহলে 11y প্লাস 4 11 44 ইকুয়ালস টু 5x মাইনাস 3 5 15। এটা আসতেছে 5x মাইনাস 11y মাইনাস 15 মাইনাস 44, তাহলে এটা আসতেছে -15 মাইনাস 44 -59 ইকুয়ালস টু 0। শেষ। এটা হচ্ছে একটা আনসার, এটা হচ্ছে আরেকটা আনসার। মানে একটা আনসার হচ্ছে এই বাহুটার সমীকরণ, আরেকটা আনসার হচ্ছে এই বাহুটার সমীকরণ। পুরাটা আমি আরেকবার বুঝাই দিই। কি বলছে দেখো, বর্গের একটা কর্ণের সমীকরণ দেওয়া আছে, আর বর্গের তো 4টা শীর্ষ থাকে, তার মধ্যে একটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। তোমাকে প্রথমে টেস্ট করতে হবে যে যেই শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে সেই শীর্ষবিন্দুটা কি কর্ণের উপরে আছে নাকি কর্ণের বাইরে আছে। টেস্ট করব কিভাবে? বিন্দুটা ইকুয়েশনে বসাবো, যদি বাম পাশ ডান পাশ সমান হয় তাহলে বিন্দুটা এই কর্ণটার উপরে আছে, হয় এটা অথবা এটা। আর যদি ভাই সমান না হয় তাহলে কর্ণের বাইরে আছে, হয় এটা অথবা এটা।
আমরা বসায় দেখছি বাম পাশ আর ডান পাশ মিলে না, স্যাটিসফাইড হয় না ইকুয়েশনটা, সো বিন্দুটা বাহিরে, হয় বি বিন্দু না ডি বিন্দু, যে কোনো একটা ধরলেই হবে, একই আনসার আসবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখন আমি বললাম কি যে এই বি বিন্দুগামী রেখাটার ঢালকে ধরলাম M2, এটার ঢালও M2, এটার ঢালও M2 ধরলাম, দুইটার ঢালই M2। হ্যাঁ, বি বিন্দুগামী বাহুর ঢাল ধরে নিলাম M2, আর এই কর্ণটার ঢাল ধরলাম M1। আর M1 এর ভ্যালু কিন্তু আমরা বের করতে পারি। M1 এর ভ্যালু কিভাবে বের করতে পারি? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, গত ক্লাসে শিখাইছিলাম একটা শর্টকাট, ওই শর্টকাট দিয়ে। ঠিক আছে, এখন দুইটা রেখার ঢাল M1 আর M2, আর রেখা দুইটার মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে ট্যান থেটা সমান এই ফর্মুলাটা। এখন দেখো, বর্গের বাহু আর কর্ণের মধ্যবর্তী কোণ অলওয়েজ 45 ডিগ্রি হয়, সো থেটার জায়গায় একবারে আমরা 45 ডিগ্রি বসাইলাম, ট্যান 45 ডিগ্রি ভ্যালু 1, M1 এর ভ্যালু -3/8 বসাই দিলাম। এবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করে আমি M2 এর একটা ভ্যালু পাইলাম, মাইনাস নিয়ে ক্যালকুলেশন করলে M2 এর আরেকটা ভ্যালু পাইলাম। এখন M2 এর ভ্যালু যদি এটা হয়, তাহলে বাহুটার সমীকরণ হবে যে y - y1 = m × x - x1, ওই সূত্রে বসাইলে এটা আসতেছে। আর M2 এর ভ্যালু যদি এইটা হয়, তাহলে এইটা আসতেছে, শেষ। ঠিক আছে, বুয়েট ভর্তি পরীক্ষা আসা একটা অঙ্ক, যে অঙ্কটা আমি এখন তোমাদের করাইলাম। বুয়েটে যে সবসময় কঠিন প্রশ্ন আসে এমন না, অনেক সময় এরকম সহজ প্রশ্ন আসে। তো বুয়েটে আসা এই কোশ্চেনটা সলিউশন 2বার বুঝাইতেছি। যারা যারা ভালো করে বুঝছো, প্রথমবারেই বুঝছো, তারা তারা একটু লিখে দাও ফার্স্ট টাইম। যারা প্রথমবারে একটু বুঝো নাই বাট দ্বিতীয়বারে ফুললি ক্লিয়ার হইছো, তারা লিখে দাও সেকেন্ড টাইম। ঠিক আছে, আমি কমেন্ট সেকশন চালু করে দিছি কিছুক্ষণের জন্য। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট এইবার HSC 25 ব্যাচ, যারা শর্ট সিলেবাসের শেষ ব্যাচ, হ্যাঁ, কোভিড পরবর্তী শর্ট সিলেবাসের ট্রেনটা চালু হয়, এবং শর্ট সিলেবাসের ট্রেন চালু হওয়ার সাথে সাথে কিন্তু HSC রেজাল্টটা একটা বুম করে, দেখা যায় যে 1.5 লাখ স্টুডেন্ট, 2.5 লাখ স্টুডেন্ট A+ পাচ্ছে। বাট এটা আসলে কখনোই রিয়েল সিনারিও না। হ্যাঁ, A+ পাওয়া মানেই যে শিক্ষা ব্যবস্থার খুব উন্নতি হয়েছে, স্টুডেন্টরা অনেক লেখাপড়ায় মনোযোগী হয়েছে, ব্যাপারটা এরকম না। এটা গিফটেড। হ্যাঁ, 2.5 লাখ স্টুডেন্ট A+ পাচ্ছে, A+টা আসলে এতটাই মূল্যহীন হওয়াও উচিত না। সো HSC 25 ব্যাচের যে রেজাল্টটা হয়েছে, এই রেজাল্টটা কিন্তু আসলে খারাপ হয়নি, এই রেজাল্টটা হচ্ছে ট্রু রেজাল্ট। হ্যাঁ, যেহেতু শর্ট সিলেবাস, রেজাল্টটা আরো ভালো হওয়া উচিত ছিল। HSC 25 ব্যাচের স্টুডেন্টরা ওভারঅল ঠিকঠাক মতো পড়ালেখা করে নাই বিধায় রেজাল্টটা এরকম হয়েছে। ঠিক আছে, ফুল সিলেবাস হলে রেজাল্টটা ঠিক আছে। তো HSC 25 ব্যাচ গেছে গেছে, এখন কিন্তু তোমরা, হ্যাঁ, HSC 25 এর পরে কি 26, তোমরা 27। সো তোমাদের সময়ও কিন্তু রেজাল্টটা এরকমই হবে, এইভাবেই খাতা দেখবে। এবার অনেকেই আছে যারা 79 পাইছে, 1 মার্ক গ্রেস দিলেই হয়তো A+ হয়ে যেত, কিন্তু A+টা হয়নি। সো এই ধারাটা কিন্তু তোমাদের সময় কন্টিনিউ করবে আশা করি। সো শুরু থেকে যদি সিনসিয়ার না হও, তাহলে কিন্তু পরবর্তীতে অনেক সাফার করতে হবে, যেটা HSC 25 ব্যাচকেও করতে হয়নি, ওরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিছে, তোমরা কিন্তু ফুল সিলেবাস। সিলেবাস মোটামুটি তোমাদের চেয়ে ওদের 45%, 50% কম, 55% না, 45% বা 40% কম। হ্যাঁ, সো বুঝো, শুরু থেকেই সিনসিয়ার হও। অনেকে বুঝে গেছো যারা হচ্ছে একটু দেরিতে জয়েন করছো, অনেকগুলা ক্লাস বাদ মানে গ্যাপ হয়ে গেছে, গ্যাপটা ফিল আপ করতে পারতেছো না, টাইমের অভাব, বুঝতেছো ইন্টারের পড়ার চাপটা কিরকম। আসো, ইন্টারে সায়েন্স নিতে গেলে এই চাপটা সহ্য করার মেন্টালিটি নিয়েই তোমাকে কন্টিনিউ করতে হবে ভাই। আসো, রেখা দুইটা লম্ব হওয়া শর্ত। এখন দুইটা রেখার ঢালের যে ফর্মুলাটা আমরা, সরি, মধ্যবর্তী কোণের যে ফর্মুলাটা পড়লাম, এটা হচ্ছে এইটা। এই ফর্মুলাটা একটু লিখবো আমরা। হ্যাঁ, এই ফর্মুলাটা একটু লিখি, যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ যদি থেটা হয়, তাহলে tan θ = +- M1 - M2 ডিভাইডেড বাই 1 + M1 × M2, তাই না? এখন রেখা দুইটার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, দুইটা রেখা লম্ব কখন হয়? যখন তাদের মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি হয়, তাই না? দুইটা রেখা কখন লম্ব হয়? মনে করো এটা একটা রেখা, এই রেখাটার উপরে এই রেখাটা লম্ব, তাহলে তাদের মধ্যবর্তী কোণটা কত হবে? এটা হবে কিন্তু তখন 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে থেটা সমান যদি 90 ডিগ্রি হয়, থেটা সমান 90 ডিগ্রি হইলে আমরা কি লিখতে পারি? tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি ইকুয়ালস টু +- M1 - M2 ডিভাইডেড বাই
1 প্লাস m1 ইন্টু m2। এখন 1 প্লাস m1 ইন্টু m2 এটাকে যদি বাইরে নিয়ে আসি, 1 প্লাস m1 ইন্টু m2 ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 বিয়োগ m2, আর tan 90 ডিগ্রি থেকে এখানে নিয়ে আসলাম। তোমরা কি জানো tan 90 ডিগ্রির ভ্যালু কত? tan 90 ডিগ্রির ভ্যালু কত কেউ বলতে পারবা কমেন্টে? tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত, ইনফিনিটি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্লাস মাইনাস m1 বিয়োগ m2, আর tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে তোমার ইনফিনিটি। কারণ কোনো কিছুকে, বা এটাকে এইভাবেও লেখা যায়, আমি একটু অন্যভাবে যদি লিখি, আরো সহজ করে লিখি, tan 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে ইনফিনিটি। ইনফিনিটি মানে হচ্ছে 1/0। হ্যাঁ, tan 90 ডিগ্রির ভ্যালু ইনফিনিটিও লেখা যায়, 1/0 লেখা যায়, ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 বিয়োগ m2 1 প্লাস m1 ইন্টু m2। এখন আসো গুণ করো, পক্ষান্তর করো, 0 দিয়ে এটাকে যদি গুণ করো 0 হবে, এটা দিয়ে যদি 1 কে গুণ করো তাহলে এটাই থাকবে, 1 প্লাস m1 ইন্টু m2 ইকুয়ালস টু প্লাস মাইনাস, এই লবটাকে 0 দিয়ে গুণ করলে 0 হবে, প্লাস মাইনাস 0 কিন্তু একই জিনিস, প্লাস 0 আর মাইনাস 0 কিন্তু একই জিনিস, শুধু 0 লিখলেই হচ্ছে। এখান থেকে আমি পাইলাম m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1। কি পাইলাম? m1 আর m2 এর গুণফল -1। তার মানে কি? খুব মনোযোগ দিয়ে এখন এই কথাটা শুনো। দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয়, একটার ঢাল যদি m1 আর আরেকটা রেখার ঢাল যদি m2 হয়, তাহলে রেখা দুইটার ঢালের গুণফল হবে -1। আমার সাথে সাথে বলো, দুইটা রেখার পরস্পর লম্ব হইলে রেখা দুইটার ঢালের গুণফল হবে -1। দুইটা রেখা পরস্পর লম্ব হইলে রেখা দুইটার ঢালের গুণফল হবে -1। এখন বলছিলাম না একটু পরে পড়াবো, যে দেখাও যে এরা পরস্পর লম্ব, এটা একটু পরে পড়াবো। দেখো এখন পড়াই, ঠিক আছে, এখন পড়াই। আমরা m1 রেখা দুইটা, হ্যাঁ কি বলছে, দেখাও যে এরা পরস্পর লম্ব। দেখো একটা রেখার ঢাল বের হয়েছে 3, আর একটা রেখার ঢাল বের হয়েছে -1/3। তাহলে আমরা কি লিখবো, যে রেখাদ্বয়ের ঢালের গুণফল, রেখাদ্বয়ের ঢালের গুণফল, ঢালের গুণফল ইকুয়ালস টু, একবার বের হয়েছে 3, একবার বের হয়েছে 1/3, 3 ইন্টু -1/3, হ্যাঁ -1/3 সমান কি আসলো, 3 3 কাটা থাকতেছে হচ্ছে -1। রেখা দুইটার ঢালের গুণফল কত বের হলো, -1। দুইটা রেখার ঢালের গুণফল -1 হওয়া মানেই রেখা দুইটা একটা আরেকটার উপরে লম্ব। তো লিখবো অতএব রেখাদ্বয় পরস্পর লম্ব, শেষ। অতএব, এটা জায়গা নেই, অতএব রেখাদ্বয় পরস্পর লম্ব। ক্লিয়ার হইলে একটু ক্লিয়ার লিখে দাও, অতএব রেখাদ্বয় পরস্পর পরস্পর লম্ব। এটা একটু লিখে দিবা, দেখা যাচ্ছে না, মনে করো আমি কিছুই লিখি নেই, লিখছি হচ্ছে রেখাদ্বয় পরস্পর লম্ব। ঠিক আছে, সো ক্লিয়ার হবা, বুঝে বুঝে পড়বা, তাহলে মনে থাকবে। মুখস্থ করতে যাবা, কিচ্ছু মনে থাকবে না। এবার আসলে রেখা দুইটা সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে কি ঘটে? আমরা কি জানি ভাইয়া? আমরা তো জানি tan থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 বিয়োগ m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এখন মনে করো দুইটা রেখা পরস্পর সমান্তরাল, এরকম, এইটা একটা রেখা, এইটা আরেকটা রেখা, এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল, রেল লাইনের মতো। আমাদের বাংলা স্যার একটা কবিতা বলতেন যে তুমি আর আমি শুধু রেল লাইন আর রেল লাইন। রেল লাইন মনে হয় যে দূরে যেয়ে মিশে গেছে, তারা সবসময় প্যারালাল থাকে, একটার থেকে আরেকটা ইকুয়াল ডিস্টেন্সে থাকে। তোমার আমার মাঝেও মনে হয় সারা জীবন এরকম একটা ডিস্টেন্স থেকেই যাবে, মানে কাব্যিক একটা লাইন। সো দেখো দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণটা আসলে কত? দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0, এদের মধ্যে কোনো কোণ তৈরি হয় না। এই কারণেই তো এরা সমান্তরাল। যদি কোণ তৈরি হইতো তাহলে কিন্তু একটা আরেকটাকে ছেদ করতো। ঠিক আছে, দুইটা রেখা পরস্পর সমান্তরাল মানে এরা একটা আরেকটাকে ছেদ করবে না, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0। ঠিক আছে,
তাহলে রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হইলে থিটার ভ্যালুটা 0 হবে, ঠিক আছে। তাহলে এটা সমান 0 হইলে 0 ডিগ্রি হইলে tan 0 ডিগ্রি ইকুয়ালস টু প্লাস মাইনাস m1 বিয়োগ m2 বাই 1 প্লাস m1 ইন্টু m2। tan 0 ডিগ্রির ভ্যালু কত ভাই? tan 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0 প্লাস মাইনাস m1 বিয়োগ m2 1 প্লাস m1 ইন্টু m2। এটা দিয়ে যদি 0 কে গুণ করি গুণফল তো 0ই হবে, হ্যাঁ, প্লাস মাইনাস m1 বিয়োগ m2। এখন প্লাস মাইনাসটা যদি ডান দিকে নিয়ে আসি, 0-র সাথে প্লাস মাইনাস দেওয়া মানে 0 তো একই, 0 আর প্লাস মাইনাস 0 তো একই, তাই না? তো প্লাস মাইনাসটা এই পাশে যদি নিয়ে আসি, এটা হচ্ছে প্লাস মাইনাস 0 ইকুয়ালস টু m1 বিয়োগ m2। এখন এটা মানে হচ্ছে শুধু 0 m1 বিয়োগ m2। একটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি m1 ইকুয়ালস টু m2। তাহলে দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের ঢাল দুইটা পরস্পর সমান হবে, ঠিক আছে। দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে তাহলে তাদের ঢালদ্বয় পরস্পর সমান হবে। সো দুইটা রেখা পরস্পর লম্ব হইলে ঢাল দুইটার গুণফল হয় -1, আর দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে ঢাল দুইটা পরস্পর সমান হবে। কারা কারা বুঝছি ভাই একটু ক্লিয়ার লিখে জানাই দিন, ঠিক আছে। খুব বড় একটা টাইপ ছিল, 1 ঘন্টা লাগলো। টাইপ নাম্বার 21, এটা গত ক্লাসে পড়াবো বলে ঠিক করছিলাম, গত ক্লাসে পড়ানো হয়নি, আজকে পড়াইলাম। সো টাইপ 21 শেষ করলাম, ঠিক আছে। এবার আমরা টাইপ 22 ধরবো, পরস্পর লম্ব বা সমান্তরাল সরলরেখা। টাইপ 22 সহজ হবে, কঠিন হবে না, এটা সহজ, ঠিক আছে। আরেকটু বাকি আছে, টাইপ 21 আরেকটু বাকি আছে, ঠিক আছে, আরেকটু বাকি আছে। এখানে প্লাস মাইনাস না দিয়ে যদি মডুলাস নিতাম তাহলে কি হবে না? না ভাই, তাহলে একদমই হবে না, যা লিখছি তাই, ঠিক আছে। মডুলাস না হইলে আমিই লিখতাম, ঠিক আছে। ওকে, থার্ড লাইনটা বুঝে নেবে। tan 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, ক্যালকুলেটরে লিখবা tan 0 আসবে 0। ওকে, এখানে তো চিনি ছাড়া, ঠিক আছে। ঈশ্বর জাহান বলছে ভাই ব্রেক দেন প্লিজ। ঈশ্বর জাহান, ব্রেক তো দেওয়াই যাবে না। আসো আমি কমেন্টটা একটু বন্ধ করে দিই, আজকের রুমটা অনেক ব্যস্ত, সময়ের ক্লাস সময় ছাড়তে হবে। একটু খুব ভালো করে একটু দেখো, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে কি হয়? ঢাল দুইটা পরস্পর সমান। এখন মনে করো এখানে একটা রেখা আছে, যে এই রেখাটার ঢাল যদি m1 হয়, তাহলে এই রেখাটার ঢাল কি আমরা জানি? -x এর সহগ ভাগ y এর সহগ। এখানে x এর সহগ a1 আর y এর সহগ হচ্ছে b1, তাহলে এই রেখাটার ঢাল হচ্ছে m1 ইকুয়ালস টু -a1/b1। আবার এই রেখাটার ঢাল কত? ধরলাম এই রেখাটার ঢাল হচ্ছে m2, এই রেখাটার ঢাল হচ্ছে -x এর সহগ হচ্ছে a2 আর y এর সহগ হচ্ছে b2, ঠিক আছে। এখন এই রেখা দুইটা যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে আমরা কি শিখলাম? যে m1 আর m2 সমান হবে, তাহলে m1 আর m2 কি হবে? সমান হবে, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে m1 আর m2 যদি সমান হয়, m1 এর ভ্যালু হচ্ছে -a1/b1 আর m2 এর ভ্যালু হচ্ছে -a2/b2, ঠিক আছে। বা দুই পাশ থেকে মাইনাস উঠে যাবে, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। a2টাকে এই পাশে নিয়ে আসি, a1/a2 ইকুয়ালস টু b1/b2, ঠিক আছে। তাহলে দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে
এদের এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো একটা রেখা হচ্ছে তোমার মনে করো থ্রাইস এক্স প্লাস 4y মাইনাস 1 ইকুয়ালস টু 0। এই রেখাটা সমান্তরাল আরেকটা রেখা যদি হয় তাহলে এটা হবে ধরো 6x প্লাস 8y প্লাস 2 ইকুয়ালস টু 0। এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। কিভাবে বুঝলাম? কারণ এক্স এর সহগের অনুপাত হচ্ছে 3/6 আর ওয়াই এর সহগের অনুপাত হচ্ছে 4/8। এই দুইটা সমান কিনা, 3/6 আর 4/8 এই দুইটার ভ্যালুই কিন্তু 0.5, এই দুইটা সমান। তাহলে দুইটা রেখার যদি এক্স এর সহগের অনুপাত আর ওয়াই এর সহগের অনুপাত সমান হয় তাহলে সেই রেখা দুইটা অবশ্যই পরস্পর সমান্তরাল হবে। কনস্ট্যান্টটা কিন্তু সমান হওয়ার দরকার নেই, কনস্ট্যান্ট যে কোনো কিছুই হইতে পারে। ঠিক আছে, রেখা দুইটা পরস্পর সমান্তরাল হবে। আবার খেয়াল করো এই রেখাটা আমি একটু লিখি, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আর এই রেখাটা হচ্ছে a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এখন এই রেখাটার ঢাল যদি m1 হয়, m1 এর ভ্যালু হচ্ছে মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ a1/b1। এই রেখাটার ঢাল m2 হইলে m2 ইকুয়ালস টু মাইনাস x এর সহগ বাই y এর সহগ। এখন এই রেখা দুটো যদি পরস্পর লম্ব হয়, রেখাদ্বয় পরস্পর লম্ব হলে, পরস্পর লম্ব হলে এই জিনিসগুলো কিন্তু নোট খাতায় নোট করবা। ঠিক আছে, আমি যা যা লিখতেছি আমার স্লাইডে যা আছে সব কিন্তু নোট করতে হবে। ঢাল দুইটার গুণফল কি হবে? -1 হবে। দুইটা রেখা পরস্পর লম্ব হইলে ঢাল দুইটার গুণফল হয় -1। ঠিক আছে, তাহলে এখন আসো m1 এর ভ্যালু কি? -a1/b1। m2 এর ভ্যালু কি? m1 এর ভ্যালু তো এইটা, m2 এর ভ্যালু হচ্ছে -a2/b2 ইকুয়ালস টু কি হবে? -1 হবে। ঠিক আছে, এখন এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, উপরে থাকবে a1 a2, নিচে থাকবে b1 b2 ইকুয়ালস টু -1, বা a1 a2 ইকুয়ালস টু, এটা যদি বাইরে চলে যায় -b1 b2, ডান থেকে বাইরে নিয়ে আসো a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে দেখো a1 a2 প্লাস b1 b2 ইকুয়ালস টু 0। তার মানে হচ্ছে দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে x এর সহগ দুইটার গুণফল a1 ইন্টু a2, y এর সহগ দুইটার গুণফল b1 ইন্টু b2, x এর সহগ দুইটার গুণফল a1 ইন্টু a2, y এর সহগ দুইটার গুণফল b1 ইন্টু b2। এই দুইটার গুণফলের যোগফল হবে 0। এই দুইটার গুণফলের যোগফল হবে 0, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আর যদি সমান্তরাল হয় তাহলে এক্স এর সহগ দুইটার ভাগফল আর ওয়াই এর সহগ দুইটার ভাগফল সমান হবে। ওকে, সো টাইপ 21 শেষ করলাম। টাইপ 21 এর হোমওয়ার্ক গুলো একটু স্ক্রিনশট নিয়ে নিব, কমেন্ট সেকশন চালু করে দিলাম। স্ক্রিনশট না হয়ে গেলে আমাকে একটু এসএস ডান লিখে দিবা। ঠিক আছে, এসএস ডান লিখে দিব। ওকে, ইমন মিয়া বলছে ভাই 0 ডিগ্রি কেন? ভাই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইলে এদের মধ্যে কোনো কোণ তৈরি হয় না, আসলে এদের মধ্যে কোনো কোণ তৈরি হয় না, এই কারণে 0 ডিগ্রি। সো টাইপ 21 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ ছিল এবং খুবই কনসেপচুয়াল একটা টাইম, যেটা পড়াইতে আমার 1 ঘন্টা 5 মিনিট সময় লাগলো। ঠিক আছে, সো 1 ঘন্টা 5 মিনিট সময় ধরে একটা টাইপই পড়াইছি, আমার টোটাল টাইপ কিন্তু 30টা। এখন আমাকে বলো যে এই টাইপটা সুন্দর মতো বুঝছো কারা কারা, একদম ফিল করে বুঝছো কারা কারা? যারা যারা খুব সুন্দর করে বুঝছো, ফিল করে বুঝছো, তারা একটু ভাইকে বলে দাও, নিজেদের শর্ট নামটা একটু বাংলায় কমেন্টে লিখে দাও। ঠিক আছে, চেষ্টা করলে ভাই সবই বোঝা সম্ভব, বাট আমাদের চেষ্টাটা করতে হবে। আর কনফিডেন্সের অভাব, এটা আমি আমাদের মানে তোমাদের যে জেনারেশনটা, এই জেনারেশনের মধ্যে খুব খেয়াল করি যে খুবই কনফিডেন্সের অভাব। তো আসলে কনফিডেন্ট থাকতে হবে। ঠিক আছে, এখন বলো তো কার কার অনেক পড়া জমে গেছে, হায়ার ম্যাথের অনেকগুলা ক্লাস মিস হয়ে গেছে, যার কারণে আসলে খুবই ফ্রাস্ট্রেশনে আসো?
হ্যাঁ, যারা যারা এরকম আসো যে ভাই অনেকগুলা ক্লাস মিস হয়ে গেছে, খুবই ফ্রাস্ট্রেশনে আসো, এই কিভাবে এই মিসিং ক্লাসগুলো তুমি কাভার করবা, গ্যাপগুলা কিভাবে ফিল আপ করবা হায়ার ম্যাথে, হ্যাঁ, তারা তারা একটু এফ লিখে জানা দাও, এফ ফর ফ্রাস্ট্রেশন। ঠিক আছে, বা শুধু গ্যাপ লিখে দাও, কিভাবে গ্যাপ ফিল আপ করবো, গ্যাপ, শুধু গ্যাপ লিখে দাও তাহলেই হবে। মানে হায়ার ম্যাথে গ্যাপ হয়ে গেছে, এটা তো ভাই ঢালু, এটা রাখলে তো আমার এটা পুরোটাই পড়ে যাবে সিপিইউর উপরে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি ভাই, সমস্যা নেই। হ্যাঁ দেন, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার মেডিসিন চলে আসছে। না, থ্যাংক ইউ। এখন দেখো তোমাদের যাদের যাদের গ্যাপ হয়ে গেছে তাদেরকে কিন্তু আমি শুরুতেই বলছি, যাদের যাদের হায়ার ম্যাথ ক্লাসে গ্যাপ আছে তারা তারা কিন্তু এই লেকচারটা তারা করবা না, তারা শুরু থেকে ক্লাসগুলো আগে কর। এই সময়টাই তোমার অপচয় হলো 1 ঘন্টায়, আশা করি তুমি তেমন কিছু বুঝো নাই। সো এটা বুঝতে গেলে তোমাকে লেকচার 1 2 3 4 লেকচার 7 পর্যন্ত করতে হবে। ঠিক আছে, এনিওয়ে আমি বলি তো সবার জন্যই, এখন কেউ কেউ কথা শুনো, কেউ কেউ শুনো না, কেউ কেউ রেজাল্ট ভালো করবা, কেউ কেউ করবা না, এটাই স্বাভাবিক। এখন আমি বলে যাচ্ছি একটা টিপস, সেটা হচ্ছে যে যেই ক্লাসগুলো পেন্ডিং হয়েছে হায়ার ম্যাথের, সেই ক্লাসগুলো কভার করতে গেলে তুমি একটা দিন ফিক্স করো, ধরো আগামী শুক্রবার শুধু হায়ার ম্যাথের পেন্ডিং ক্লাসগুলো শেষ করবা, আগামী ফ্রাইডে ফিক্স করো, কলেজ নেই, কিচ্ছু নাই, বা শিখতে ক্লাস থাকলে ওই ক্লাস পরে আগে আমি হায়ার ম্যাথের পেন্ডিং ক্লাসগুলো শেষ করবো। 7টা ক্লাস একদিনে কি করা পসিবল? হ্যাঁ হ্যাঁ পসিবল, চেষ্টা করলে পসিবল, এবং ক্লাস করলেই হবে না, নোটও কিন্তু করতে হবে, কারণ ক্লাস করবা আবার নোট কবে করবা তাহলে। ঠিক আছে, সো পসিবল, প্রয়োজনে তুমি স্পিড বাড়ায় দিতে পারো, 1.5 করতে পারো, 1.25 করতে পারো। লাইভ ক্লাসে অনেক সময় নষ্ট করি আমি ইচ্ছা করি, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো, অনেকের ব্রেন লোড হয়ে যায়, এই জন্য ফ্রেশ করার জন্য অনেক সময় কথা বলি। সো তুমি চাইলে ওই জায়গাগুলো কেটে দিতে পারো, অনেক সময় ব্রেক দিয়ে ক্লাসে ব্রেকের অংশটা কেটে দিতে পারো, টেনে টেনে শেষ করতে পারো, সম্ভব, একদিনে সম্ভব, একদিনে শেষ করতে করা এটা খুবই সম্ভব। তোমাদের মধ্যে একজন শেষ করছে, আমি তোমাদের HSC 27 গ্রুপে আজকে বিকালে একটা স্ক্রিনশট দিছি, কে কে পড়ছো এই স্ক্রিনশটটা? এতগুলা টাইপ কিভাবে মনে রাখবো? এই টাইপ তোমাকে মনে রাখতে হবে না, টাইপই তোমাকে মনে রাখবে, তোমার কাজ হচ্ছে অঙ্কগুলো হাতে করা। আমার স্লাইডে যতগুলো অঙ্ক আছে, আমি যেগুলো ক্লাসে করাচ্ছি, যেগুলো হোমওয়ার্ক দিছি, সব মিলে যত অঙ্ক আছে সবগুলো তো তুমি নোট খাতায় নোট করবা, নোট খাতায় নোট করতে গেলেই তোমার লেখা হবে, করা হবে, আর তখনই তোমার মনে থাকবে। হ্যাঁ, মনে রাখার জন্য এফোর্ট দিলে কখনোই মনে থাকবে না, এফোর্ট দিবা না, কি করবা, অঙ্ক করবা। ঠিক আছে, অঙ্ক করলে অটোমেটিক মনে থাকবে। প্রসেস আছে ভাই, শুধু পড়ালেখা করলেই হয় না, প্রসেস আছে, স্ট্র্যাটেজি আছে, স্ট্র্যাটেজি ম্যাটার্স। পড়াশোনা না, সব ক্ষেত্রে, যুদ্ধ ক্ষেত্রে, তুমি কি মনে করো যে যুদ্ধ ক্ষেত্রে যারা যুদ্ধ করে, এক পক্ষের সৈন্য সংখ্যা মনে করো 3,000, আরেক পক্ষের সৈন্য সংখ্যা 2 লাখ, তাহলে কোন দলটা জিতবে বলো তো? এক পাশে 3,000 সৈন্য, আরেক পাশে 2 লাখ সৈন্য, কোন দলটা জিতবে? স্বাভাবিকভাবে মনে হবে না যে পাশে 2 লাখ সেই দলটা হেসে খেলে জিতে যাবে। কিন্তু ইতিহাসে এরকম যুদ্ধ আছে যেখানে এক পাশে 3,000 সৈন্য, আরেক পাশে 2 লাখ সৈন্য, কিন্তু যুদ্ধটার ফলাফল শেষমেশ অমীমাংসিত থেকে গেছে, মানে ড্র থেকে গেছে, কোন দলই হার জিত কোনো দলেরই হয়নি। এটা কি জানো ইতিহাসের কোন যুদ্ধে এই ঘটনাটা ঘটছে, যে এক পাশে 3,000 সৈন্য আর এক পাশে 2 লাখ সৈন্য? সো এটা কেন এরকম হয়? স্ট্র্যাটেজি। ঠিক আছে, শুধু পরিশ্রম করলেই হয় না, স্ট্র্যাটেজি সেট করতে হয়। কেউ বলতে পারবে না। মুত্তার যুদ্ধ, হ্যাঁ মুত্তার যুদ্ধ, এখানে হচ্ছে ইসলামের ইতিহাস সম্বন্ধে যাদের জ্ঞান আছে তারা জানো, এখানে খালিদ বিন ওয়ালিদ, হ্যাঁ, যাকে সাইফুল্লাহ বলা হয়, আল্লাহ তরবারি বলা হয়, হ্যাঁ, সেই মুতার যুদ্ধে তার হচ্ছে সৈন্য সংখ্যা ছিল হচ্ছে এরকম 2,000, আর ওই পাশে বাইজেন্টাইন সেনাবাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় 3 লাখ। হ্যাঁ, বাইজেন্টাইন মানে হচ্ছে ততক্ষণ রোমান সাম্রাজ্যের সেনাবাহিনী। সো এই 3,000 সৈন্য নিয়ে সে হচ্ছে, মানে 2,000 3,000 এরকম সামথিং, একটু এদিক ওদিক হতে পারে, এই সৈন্য সংখ্যা নিয়ে সে এরকম বিশাল সৈন্য সমুদ্রের মধ্যে যে যুদ্ধ করে, এই যুদ্ধটাকে সে হচ্ছে মানে হারেও নাই, জিতেও নাই, মানে তার মানে কিন্তু মোরাল জয় এদেরই হয়েছে, তাই না? হ্যাঁ, এই যে এটা যুদ্ধটা হয়েছিল জর্ডানে, জর্ডানের ওইখানে, হ্যাঁ, মরুভূমিতে।
এই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ কিভাবে যুদ্ধটা সার্ভাইভ করে, কিভাবে এটা ড্র করে। হ্যাঁ, ড্র করা মানে কিন্তু জিতাই আসলে। হ্যাঁ, কারণ এক পাশে 3000 শূন্য, আরেক পাশে 2 লাখ শূন্য, তারপরে যদি যুদ্ধের ফলাফল অমীমাংসিত থাকে তার মানে এরাই জিতছে আসলে। তো এটা আসলে কিভাবে এটা করে, এটা নিয়ে কিন্তু অনেক অ্যানালাইসিস আছে, কিন্তু তার যুদ্ধ কৌশলটা কি ছিল, ইউটিউবে অনেক অ্যানালাইসিস আছে। সো ডকুমেন্টারি আছে, দেখতে পারো, দেখলে বুঝবা যে আসলে কৌশল কতটা ম্যাটার করে। পড়ালেখা সবাই করো হয়তো, কিন্তু টেকনিক না জানার কারণে আসলে সাকসেসটা ওইভাবে আসে না। এনিওয়ে, আমরা এবার টাইপ 22 তে যাব। পরস্পর লম্ব বা সমান্তরাল সরলরেখা। দেখো এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলা একটু মনে রাখতে হবে। এই রেখাটার সমান্তরাল সরলরেখার সমীকরণ। খুব ভালো করে দেখো, আমি এখানে তোমাদের একটা উদাহরণ দিছিলাম যে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল কিভাবে বুঝলাম, যে এক্স এর সহগ দুইটার অনুপাত আর ওয়াই এর সহগ দুইটার অনুপাত সমান। এই রেখাটাকে কিন্তু তুমি চাইলে, এই রেখাটাকে তুমি চাইলে কিন্তু এইভাবেও লিখতে পারতা। এই রেখাটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারতা, উভয় পক্ষকে তুমি যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এটা হবে হচ্ছে থ্রাইস এক্স প্লাস 4y প্লাস 1, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম। এই রেখাটা আর এই রেখাটা কিন্তু সেম রেখা, এই রেখাটা আর এই রেখাটা সেম রেখা, একই রেখা, একই রেখা, এইটা আর এটা একই রেখা। তাহলে দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের এক্স এর সহগ সমান হয়, ওয়াই এর সহগও সমান হয়, কনস্ট্যান্টটা ডিফারেন্ট হয়। ঠিক আছে, এইভাবেও কিন্তু বলা যায় ব্যাপারটা। ঠিক আছে, দেখো এই রেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স এর সহগ এ ওয়াই এর সহগ বি, এখানে এক্স এর সহগ এ ওয়াই এর সহগ বি, এখানে কনস্ট্যান্ট সি, এখানে কনস্ট্যান্ট কে। ফর এক্সাম্পল, মনে করো মনে করো দুইটা রেখা আছে, এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল, মানে তুমি আর আমি, রেল লাইন রেল লাইন এরকম আর কি। হ্যাঁ, এখানে আরো একটা রেখা আছে, এরাও পরস্পর সমান্তরাল। মনে করো এটার ইকুয়েশন হচ্ছে থ্রাইস এক্স প্লাস 5y প্লাস 7, এটার ইকুয়েশন হবে থ্রাইস এক্স প্লাস 5y, ধরো এটা প্লাস 9, এটা হবে থ্রাইস এক্স প্লাস 5y, এটা হচ্ছে প্লাস 6 ইকুয়ালস টু 0। হ্যাঁ, ইকুয়ালস টু 0। তিনটা রেখাই পরস্পর সমান্তরাল এবং ইকুয়েশন গুলার খেয়াল করো, এক্স এর সহগ ওয়াই এর সহগ সমান, তাহলে কনস্ট্যান্ট গুলার পার্থক্য। এন্ড তুমি চাইলে এটাকে 2 দিয়ে গুণ করে লিখতে পারো যে ভাই এটাকে যদি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করো তাহলে এটা কি হবে 6x প্লাস 10y প্লাস 18। হ্যাঁ, একই রেখা, এই দুইটা রেখা একই রেখা, সেক্ষেত্রে সহগের অনুপাত সমান। কিন্তু চাইলে সহগগুলো সমান দেখানো যায়, যেমন এই তিনটা রেখা পরস্পর সমান্তরাল, এক্স এর সহগ ওয়াই এর সহগ হুবহু সেম, কনস্ট্যান্ট ডিফারেন্ট। ঠিক আছে, এখন একটা এক্সাম্পল করো, ক্লিয়ার হয়ে যাবে। এমন একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 1 2 বিন্দুগামী এবং এত রেখার সমান্তরাল। ঠিক আছে, এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ বের করতে হবে। তাহলে থ্রাইস এক্স মাইনাস 4y প্লাস 8 ইকুয়ালস টু 0, এই রেখাটার সমীকরণ, এই রেখাটার সমীকরণ, এই রেখাটার সমান্তরাল রেখার সমীকরণ, এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? থ্রাইস এক্স মাইনাস 4y, খালি কনস্ট্যান্টের জায়গায় আমি কে লিখতে পারি, সি লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। থ্রাইস এক্স মাইনাস 4y থাকবে, কনস্ট্যান্টটা ডিফারেন্ট। এখন আমার কাজ হচ্ছে কে এর ভ্যালুটা বের করা। এখন এই রেখাটা যেহেতু 1 2 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে 1 2 বিন্দু দিয়ে ইকুয়েশনটা অবশ্যই সিদ্ধ হবে, স্যাটিসফাইড হবে। তাহলে 1, 2 বিন্দু দিয়ে যেহেতু এই রেখাটা অতিক্রম করে, তাহলে 1, 2 বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে এই বিন্দুটা এই সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে কি পাই? এক্স এর জায়গায় 1 বসাবো, 3 ইন্টু 1 মাইনাস 4 ইন্টু ওয়াই এর জায়গায় 2 বসাবো, প্লাস কে ইকুয়ালস টু 0। এখান থেকে কি পাই? 3 ওকে 3, 4 2 8, মানে মাইনাস 5 প্লাস কে ইকুয়ালস টু 0, বা কে এর ভ্যালু পাচ্ছি 5। কে এর ভ্যালু কি পাইলাম? 5 পাইলাম।
তো কে এর ভ্যালু 5 এখানে বসায় দাও, এটাই নির্ণয় সরলরেখা। ঠিক আছে, অতএব নির্ণেয় সরলরেখার সমীকরণ 3x - 4y, আর কে এর ভ্যালু 5 বের করছি, এখানে 5 বসায় দাও, +5 = 0। এটাই হচ্ছে আমার আনসার। মানে এই রেখার সমান্তরাল এবং 1 2 বিন্দু দিয়ে পাস করে। তুমি 1 2 বিন্দুটা বসায় দেখো সিদ্ধ হয় কিনা। 3 × 3 = 8 +5, হ্যাঁ সিদ্ধ হবে। ভালো করে খেয়াল করো, প্রদত্ত রেখাটা মনে করো এইটা, আর নির্ণয় রেখাটা মনে করো এটা। হ্যাঁ, নির্ণয় রেখাটা আবার কি বলছে, নির্ণয় রেখাটা 1 2 বিন্দুগামী, 1, 2 বিন্দু দিয়ে যায়। প্রদত্ত রেখাটার সমীকরণ 3x - 4y + 8 = 0, আর নির্ণয় রেখার সমীকরণ 3x - 4y + k = 0। এখন কি করব, এই রেখাটা যেহেতু 1 2 বিন্দুগামী, 1 2 বিন্দুটা এখানে বসায় কে এর ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে কে এর ভ্যালু কত আসবে, কে এর 1 2 বিন্দুটা এখানে বসলে কে এর ভ্যালু 5 আসতেছে, কে এর ভ্যালু 5 আসতেছে। কে এর ভ্যালু 5 বসাই দিলেই আনসার চলে আসছে। সো ক্লিয়ার কারা কারা, ভাইকে একটু ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, একটা পোল, এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে কে এর ভ্যালু কত? আচ্ছা, পোলটা ক্রিয়েট করা নাই, তাহলে আমি পোলটা দিচ্ছি না, আমি আনসারটা আমি বলে দিই। তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তো ABCD 4টা অপশনের মধ্যে কোন অপশনটা ট্রু হবে এখানে। এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে কে এর মানটা কত? দেখো এই রেখাটার ঢাল, তোমরাও করো আমিও বের করি। এই রেখাটার ঢাল M1 = কত, -5/4। এই রেখাটার ঢাল M2 = -2/k। আর রেখা দুটা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে M1 আর M2 সমান হবে, তাহলে -5/4 আর -2/k সমান হবে। এখন কে এর ভ্যালুটা বের করতে হবে। দেখো স্ক্রিনে একটা পোল চলে আসছে। ঠিক আছে, অনেকখানি করে দিছি, আমি ঢেকে দিলাম, এটা দাঁড়ায় গেলাম এখানে। হ্যাঁ, এখন বলো আনসারটা কি হবে। ঠিক আছে, টাইম ইজ ওভার, টাইম শেষ, আর টাইম দেওয়া যাবে না। ওকে, কত আসতেছে এখান থেকে, মাইনাস মাইনাসে প্লাস হবে, কে এর ভ্যালু আসতেছে 8/5, 4 দুগুণে 8/5। তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এটার রাইট আনসার। এবং দেখি লিডার বোর্ডে সবার প্রথমে রাকিব হাসান, আদনান গালিব, মিনহাজ সুলতানা রিয়া, অনন্ত সরকার এবং পলাশ, 5 জনের নাম পড়ে দিলাম। সময় নেই, সবার নাম পড়তে পারতেছি না। এবার আসো এই রেখার লম্ব রেখার সমীকরণ খুব ভালো করে। একটা রেখা ax + by + c = 0, মনে করো এই রেখাটা হচ্ছে এইটা, এই রেখাটা হচ্ছে এই রেখাটা। এখন এই রেখাটার উপরে লম্ব, এরকম একটা রেখার সমীকরণ আমরা এখন বের করব। এই রেখাটার উপর লম্ব, নিয়মটা কি, নিয়মটা হচ্ছে এই y এর সহগ b, এটা x এর কাছে আসবে, x এর সহগ আর y এর সহগ, x এবং y নিজেদের মধ্যে সহগ বিনিময় করবে। x এর সহগটা যাবে y এর কাছে, y এর সহগটা আসবে x এর কাছে। খুব ভালো করে দেখো, x এর সহগ a আসবে y এর কাছে, y এর সহগ b আসবে x এর কাছে। তাহলে এটা হবে bx আর ay, আর মাঝখানের চিহ্নটা পরিবর্তন হবে, কনস্ট্যান্টটাও পরিবর্তন হবে, = 0। কেন এটা হবে, কারণটা হচ্ছে এই রেখাটার ঢাল দেখো M1 = -a/b, আর এই রেখাটার ঢাল দেখো M2, এইটা হচ্ছে তোমার শুধু b/a, যেহেতু এটা মাইনাস -b/-a মানে হচ্ছে b/a। এখন দেখো তো M1 আর M2 গুণ করে দেখো তো, M1 আর M2 গুণ করে দেখো তো কত হয়, -a/b আর b/a গুণ করো,
গুণফল কি বি বি কাটা এ কাটা -1 হয়? হয়। সো ঢালের গুণফল -1 করার জন্য এই কাজটা করতে হয়। কি কাজ করলেন আরেকবার বলেন। আমি আরেকটা চিত্র দিয়ে দেখাই। মনে করো এটা একটা রেখা, এই রেখাটার ইকুয়েশন 3x প্লাস 5y প্লাস মনে করো 9 ইকুয়ালস টু 0। এই রেখাটার উপরে লম্ব একটা রেখার ইকুয়েশন হবে x এর সহগ 3 যাবে y এর কাছে, y এর সহগ 5 যাবে x এর কাছে, 5x 3y। আর মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এখানে যেহেতু প্লাস আছে এখানে মাইনাস হবে, আর প্লাস একটা কনস্ট্যান্ট, 9 ছাড়া অন্য একটা কনস্ট্যান্ট হবে। হ্যাঁ, 9 হতে পারে, ধরো প্লাস k ইকুয়ালস টু 0। এখন k এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক আছে, একটা অঙ্ক করাই ক্লিয়ার হয়ে যাবে। এমন একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা 1 2 বিন্দুগামী এবং এত রেখার উপর লম্ব। ঠিক আছে, তো প্রদত্ত রেখাটা কি? 3x মাইনাস 4y প্লাস 8 ইকুয়ালস টু 0। এই রেখার উপর লম্ব, এই রেখার উপর লম্ব এই রেখার উপর লম্বকে নির্ণেয় সরল রেখাটা, নির্ণেয় সরল রেখা মানে হচ্ছে যেই সরল রেখাটা সমীকরণ নির্ণয় করতে বলছে সেই রেখাটা এই রেখাটার উপর লম্ব। রেখার উপর লম্ব নির্ণেয় সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ কি হবে? 4x, x এর সহগ y এর সহগে স্থান বিনিময় হবে থ্রাইস y, আর মাঝখানের চিহ্ন যেহেতু মাইনাস চেঞ্জ হয়ে হবে প্লাস, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, আর একটা কনস্ট্যান্ট প্লাস k ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখন এই রেখাটা যেহেতু 1 2 বিন্দুগামী, আমার টার্গেট হচ্ছে k এর ভ্যালু বের করা। 1 2 বিন্দুগামী যেহেতু, তাহলে 1 2 বিন্দুটা দিয়ে ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। তাহলে 1 2 বিন্দুটি বসিয়ে পাই, বিন্দুটি বসিয়ে পাই x এর জায়গায় 1, y এর জায়গায় 2, বা 4 যোগ 6 মানে 10, k ইকুয়ালস টু 0, বা k এর ভ্যালু হচ্ছে -10। k এর ভ্যালু -10 এখানে বসায় দাও। অতএব নির্ণয়, কারা কারা বুঝছো ভাইকে একটু ক্লিয়ার লিখে দাও। নির্ণেয় সরল রেখার সমীকরণ 4x প্লাস থ্রাইস y, 4x প্লাস থ্রাইস y, k এর জায়গায় -10 ইকুয়ালস টু 0। এটাই আনসার। ঠিক আছে, শেষ। এটা দেখো, এই দুইটা রেখা পরস্পর লম্ব হলে কে এর মান কত? আমাকে একটু কমেন্টে জানাও তো কে এর মানটা কত। এই দুইটা রেখা পরস্পর লম্ব হলে কে এর মানটা কত জানায় দাও তো। এটা পারার কথা তোমাদের, কত কিছু পড়াবো ভাবছিলাম, রুমটা সময় দিল না আমাকে। চলে গেল কেন? 1 সেকেন্ড, ডিলিট হয়ে গেছে। একটু লাইনে থাকো, লাইনে কি থাকবে, ক্লাসে থাকো। মেহেদি ভাই, কিছু স্লাইড ডিলিট করতে যে একটা ইম্পর্টেন্ট স্লাইড ডিলিট হয়ে গেছে। আন্ডু কোনটা? তুই এই যে এটা আসে নাই। আচ্ছা একটু টাইম চেয়ে নিচ্ছি। এই যে আসছে 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 আসছে, থ্যাংক ইউ। আচ্ছা এটা করতেছিলাম, এটাই করি। এত এত রেখাদ্বয় পরস্পর লম্ব হলে কে এর মান কত? আচ্ছা ঠিক আছে, দেখো আমি করে দিই। দেখো এই রেখাটার ঢাল m1, এটা হচ্ছে -5/4।
আর এই রেখাটার ঢাল m2, এইটা হচ্ছে তোমার -2/k। এখন রেখা দুটা যেহেতু পরস্পর লম্ব, হ্যাঁ, রেখাদ্বয় পরস্পর লম্ব হইলে রেখাদ্বয় পরস্পর পরস্পর লম্ব হলে কি ঘটে, m1 আর m2 এই দুইটার গুণফল হবে -1। তাহলে এখন আসো m1 এর ভ্যালু হচ্ছে -5/4 আর m2 এর ভ্যালু হচ্ছে -2/k, গুণফল হচ্ছে -1। তোমরা k এর ভ্যালুটা আমাকে জানাই দাও। মাইনাস মাইনাসে প্লাস হবে, 5 দুগুণ 10 ডিভাইড বাই 4k ইকুয়ালস টু -1। তাহলে k এর ভ্যালু হবে -5/2, -5/2। ঠিক আছে, -5/2। রাকিব হাসান সুন্দর করে লিখে দিছে, ভেরি গুড। আর অনেকেই লিখছো, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, ওকে। এইটা এত এত বিন্দু দুইটার সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডকের সমীকরণ বের করো। খুব ভালো করে দেখো, এখানে দুইটা বিন্দু আছে, একটা 8,5, একটা হচ্ছে 8,5 বিন্দু, আর একটা হচ্ছে -4, -3 বিন্দু। এই দুইটা বিন্দুর সংযোগ রেখার লম্ব দ্বিখণ্ডক, মানে এই দুইটা বিন্দুর সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দুতে যদি একটা লম্ব আঁকি, সংযোগ রেখার মধ্যবিন্দুতে যদি লম্ব আঁকি, তাহলে এটাই হচ্ছে এই রেখাটার লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক মানে কি? লম্ব দ্বিখণ্ডক মানে হচ্ছে এই দুইটা বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দুতে অঙ্কিত লম্ব। ঠিক আছে, তো এই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক কত ভাইয়া? হ্যাঁ, এই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে ভাই? মধ্যবিন্দু স্থানাঙ্ক ভুজ দুইটার যোগফল ভাগ 2, কমা কোটি দুইটার যোগফল ভাগ 2, বা এটা আসতেছে তোমার 2,1। এই বিন্দুটা বের হইল মধ্যবিন্দু 2,1। ঠিক আছে, ওকে। এখন ভাইয়া বলো তো, এই রেখাটার ঢাল কত? এই রেখাটার ঢাল মনে আছে? দুইটা বিন্দুর সংযোগ রেখার ঢাল কি? কোটির পার্থক্য ভাগ ভুজের পার্থক্য। বিন্দুদ্বয়ের সংযোগ রেখার ঢাল, ইকুয়ালস টু কোটির পার্থক্য 5 - -3 মানে 5 + 3, 8 - -4 ভাগ ভুজের পার্থক্য। এটা কত আসে? 8, এটা আসতেছে তোমার 12, 2/3। ঠিক আছে, 2/3 না? ঠিক আছে কি? সংযোগ রেখার ঢালটা কি ঠিক আছে? 2/3 আসছে? হ্যাঁ, আসছে। ওকে, ঠিক আছে। এখন দেখো, এই সংযোগ রেখার ঢাল, এটাকে যদি আমি ধরে নিই m1, সংযোগ রেখার ঢাল m1 ধরে নিলাম, তাহলে লম্ব দ্বিখণ্ডক মানে এই রেখাটার ঢাল m1, এটা আসতেছে তোমার 2/3, আর এই লম্ব দ্বিখণ্ডকের ঢাল ধরলাম m2। ধরি লম্ব দ্বিখণ্ডকের ঢাল m2। এখন রেখা দুইটা যেহেতু পরস্পর লম্ব, এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তাহলে অবশ্যই m1 ইন্টু m2 ইকুয়ালস টু -1 হবে, তাই না? তাহলে m1 এর ভ্যালু 2/3 আর m2 তো m2ই, ইকুয়ালস টু -1, বা m2 ইকুয়ালস টু -3/2। m2 এর ভ্যালু হচ্ছে -3/2। এখন দেখো, এই রেখাটার ঢাল -3/2 আর রেখাটা 2, 1 বিন্দুগামী, তাহলে এই রেখাটার সমীকরণ বের করতে পারবা কারা কারা? এখন কিন্তু পারা উচিত। ঠিক আছে, অতএব লম্ব দ্বিখণ্ডকের
সমীকরণ কি হবে, যেহেতু 2 1 বিন্দুগামী, y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, m এর ভ্যালু -3/2 ইন্টু x মাইনাস x1। শেষ। এটা সিম্পলিফাই করলে রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, করে দিলাম। y মাইনাস y1 ইকুয়ালস টু m ইন্টু x মাইনাস x1, y মাইনাস y1 x মাইনাস x1, আর এটা হচ্ছে m এর ভ্যালু, m এর ভ্যালুটা হচ্ছে -3/2। এটা হচ্ছে একটা প্রসেস। এই অঙ্কটা আরেকটা প্রসেসে করা যায়। আর এটা প্রসেস হচ্ছে এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করে ফেলবো। ভাই কোন সূত্র দিয়ে? এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করার সূত্র হচ্ছে ওই যে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। সংযোগ এই রেখাটার সমীকরণ পেয়ে যাবে। এখন এই রেখাটার উপর লম্ব 2 1 বিন্দুগামী রেখার সমীকরণ বের করবা, যে এরকম এটার মতো 2 1 বিন্দুগামী এই রেখাটার উপর লম্ব। হ্যাঁ, ওইভাবে করতে পারো। এই দুইটা বিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করবা আর মধ্যবিন্দুটা বের করবা। এখন এই সংযোগ রেখার সমীকরণের উপর লম্ব রেখার সমীকরণ, যেটা 2 1 বিন্দুগামী। সেকেন্ড প্রসেসটা আমি বলে দিলাম, কারা কারা বুঝে গেছো পারবা। হ্যাঁ, খাতায় খাতা যখন নোট করবা এই অঙ্কটা এইভাবেও একবার করবা, আবার আমি যে সেকেন্ড প্রসেসটা বুঝাই দিলাম ওই প্রসেসে একবার করবা। তখন দেখবা উত্তর যখন মিলবে তখন একটা কনফিডেন্স পাবা। ঠিক আছে, ঠিক আগে এই যে এই অঙ্কটার মতো করে। এই সরল রেখাটার উপর লম্ব রেখার ঢাল কত? এটার পোল দিচ্ছি না, এটা আমি করে দিই। এই রেখাটার উপর লম্ব রেখার ঢাল কত? তোমরাই বলো তো, এ বি সি ডি চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে কোনটা হবে এই রেখাটার উপর লম্ব রেখার ঢাল? এখানে চারটা অপশন আছে, এর মধ্যে কোনটা হবে? ঠিক আছে, দেখো এই রেখাটার ঢাল m1, এটা হচ্ছে, এটার ঢাল হচ্ছে 2। ঠিক আছে, আর লম্ব রেখার ঢাল যদি m2 হয় তাহলে m1 ইন্টু m2 হবে হচ্ছে তোমার -1। এখন m1 এর ভ্যালু হচ্ছে 2, m2 ইকুয়ালস টু -1, তাহলে এখান থেকে m2 এর ভ্যালু আসবে -1/2। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমাদের এটার রাইট আনসার, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি -1/2 বা -0.5। ওকে, তাহলে এই টাইপ নাম্বার 22 এর স্ক্রিনশট নিয়ে নাও, হোমওয়ার্কের স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, স্ক্রিনশট না হলে এসএস ডান লিখে দিও। দাঁড়াও, অনেকটা দেখা যাচ্ছে না, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, নিয়ে নাও, এসএস ডান লিখে দিও। ডান, লাস্ট স্লাইড চলে আসছে। আজকে ক্লাসে খুব সুন্দর একটা গল্প আছে, গল্প ছিল আর কি, থাকার কথা ছিল, গল্পটা হচ্ছে না। কারণ হচ্ছে এই ক্লাসের সময়, ক্লাসটা খুবই ব্যস্ত, তো এই ক্লাসের জন্য আমাদের আর একটু সময়, এখনই একটা ক্লাস শুরু হয়ে যাবে, সো আমি আজকে ছেড়ে দিচ্ছি। গল্পটা আরেকদিন বলবো, নেক্সট ক্লাসে বলবো। তো এই ব্যক্তিটাকে কি আমরা চিনি সবাই? এই লোকটাকে কি চিনি? কে কে চিনি আমাকে একটু বললো তো, এই লোকটার নাম কে কে জানি? হ্যাঁ, এই লোকটার নাম হচ্ছে মাইকেল জর্ডান। হ্যাঁ, পৃথিবীর বিখ্যাত বাস্কেটবল প্লেয়ার, এবং তার জীবনের একটা গল্প আছে। এই গল্পটা আমরা নেক্সট ক্লাসে শুনবো। ঠিক আছে, সো আজকে শেষ করতেছি মাইকেল জর্ডানের একটা উক্তি দিয়ে। হ্যাঁ, উক্তিটা হচ্ছে, আই হ্যাভ ফেইলড ওভার অ্যান্ড ওভার অ্যান্ড ওভার অ্যাগেইন ইন মাই লাইফ অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই সাকসিড। মাইকেল জর্ডান কি বলছে, যে আমি আমার জীবনে অনেক অনেক অনেকবার ব্যর্থ হয়েছি এবং এই কারণেই আমি সফল হয়েছি। সো ব্যর্থতা মানুষের জীবনের, প্রত্যেকের জীবনেই কখনো না কখনো আসে, কোনো না কোনো স্টেজে আসে। মাইকেল জর্ডান ছিল একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বাস্কেটবল প্লেয়ার, তার লাইফেও ফেইলিউর আসছিল। আমাদের প্রত্যেকের লাইফে, এই যে আমাকে দেখতেছো বা তোমাদের মেন্টরদের দেখো, প্রত্যেকে কখনো না কখনো একটু একটু হইলেও হোঁচট খাইছে। সো এই হোঁচট খাওয়াটা বড় কথা না,
হোঁচট খেয়ে তুমি আবার ফাইট ব্যাক করতেছো কিনা, ঘুরে দাঁড়াচ্ছ কিনা, উঠে দাঁড়াচ্ছ কিনা, এটা ম্যাটার করে সবসময়। ঠিক আছে? পৃথিবীর যত মনীষী আছে, যত ফেমাস ব্যক্তি আছে, যারা তোমাদের চোখে একদম সফলতার শেষ চূড়ান্ত সীমা, তারা সবাই জীবনে কোনো না কোনো সময় ব্যর্থ ছিল, এবং এই ব্যর্থতা তারা মেনে নিয়ে ব্যর্থতাকে ওভারকাম করছে, হ্যাঁ, ঘুরে দাঁড়াইছে। দ্যাটস ওয়াই তারা সফল। আমাদের লাইফে এরকম ব্যর্থতা আসবে, ছোটখাটো ব্যর্থতা আসবে, এবং আমাদের যেটা করতে হবে যে এই ব্যর্থতাকে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। ঠিক আছে? আমাদের আবার কাম ব্যাক করতে হবে, ঘুরে দাঁড়াইতে হবে, সো ফাইট ব্যাক করতে হবে। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই। ভালো থাকো। আশা করি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সো নেক্সট ক্লাসে আসার আগে আজকের ক্লাসের পড়াগুলো কিন্তু ভালো করে করে এসো, এবং এই লাইভ ক্লাসটা কিন্তু আরেকবার করবা। প্রত্যেককেই বলতেছি, আমি জানি অনেকেই খুব সুন্দর করে বুঝো তোমরা, এটা আমি জানি। যতজন ক্লিয়ার লেখো ততজন কিন্তু এইচএসসি পরীক্ষায় A+ পাবা না আসলে। কারণ কি, ওই ক্লিয়ার হয়ে তুমি এতটাই স্যাটিসফাইড হয়ে যাচ্ছ যে ভাইয়ের ক্লাসে পড়া খুব ভালো বুঝি, ভাই অনেক ভালো পড়ায়। এই স্যাটিসফ্যাকশনের কারণে তুমি আর স্টাডি করবা না বাসায়। আর সেলফ স্টাডি না হলে তুমি কখনোই পরীক্ষা ভালো করতে পারবা না। ঠিক আছে? সো এই ক্লাসটা আরেকবার করবে, এবং আরেকবার যখন করবা তখন অবশ্যই স্পিডটা একটু বাড়াই দিয়ে করতে পারো, টাইম সেভ হবে। আর ওই যে নোট নোট খাতায় নোট করবা আর কি। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কই যা যা আমি করাইছি আর যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সবগুলোই নোট খাতায় নোট করো। এই নোট খাতাটা তোমাকে যে ইন্টার লাইফে কতটা সাপোর্ট দিবে এটা তুমি নিজে চিন্তা করতে পারছো। ঠিক আছে? সো ভাই আজকে এই পর্যন্তই। ভালো থাকো। টাটা।